চলে যায় আপনার ঘটনায়। ঘটনাটা ঘটেছিল কোথায়? ঘটনা ঘটেছিল নোয়াখালীতে। আচ্ছা। That was in 2012. আচ্ছা। সো আমরা 3টা ফ্রেন্ড মিলে নোয়াখালীতে যাই। একটা ফ্রেন্ডের নানুর বাসা, ফ্রেন্ডটার নাম হচ্ছে সীমান্ত, আমি আর সাদ, আমরা 3টা ফ্রেন্ড। সো সীমান্ত নানুর বাসায় যাই। সো এটা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ এরিয়াটা। জি জি। সো এখন এটা শহর না, এটা হচ্ছে একটা ছোট একটা গ্রাম মতো এরিয়া। জি। সো হাইওয়ে আছে, হাইওয়ে থেকে জাস্ট ডান দিকে তাদের অনেক বড় একটা কলোনি আছে। কলোনিতে অ্যারাউন্ড 8 থেকে 9টা একতলা বা দোতলার বাসা আছে। আর কলোনিটা পুরাটা ব্যারিকেড দেওয়া ওয়াল দিয়ে। আর কলোনির উল্টা পাশে পুরা জঙ্গল। আমরা গেছিলাম সকালবেলা আমরা যখন বেসিক্যালি সীমান্তর যে নানুর বাসাটা, সেই বাসাটা হচ্ছে এককারে শেষের বাসাটা, কলোনির এককারে শেষের বাসা। জি। সো আমরা যখন বাসাটা গেছিলাম, প্রথম ছাদেটাতে উঠলাম, উঠে পুরো এরিয়াটা দেখলাম যে জাস্ট কলোনির এই 8-9টা বাসা আর পিছনে পুরা জঙ্গল, গভীর জঙ্গল। আচ্ছা। আর অনেক অনেক ড্রাই লিভস নিচে পড়ে আছে, শুকনো পাতা পড়ে আছে মাটিতে। সো কোন রকম জীবজন্তুর, বিড়াল হোক বা কোনো কিছু হোক, হাঁটলেই শব্দ শোনা যায়, ইভেন ছাদ থেকে শব্দ শোনা যায়। রাত্রের বেলা তো আরো বেশি শোনা গেছো। সো কাহিনীটা ঘটে অ্যারাউন্ড at 9 to 9:30। আমি রুমের ডিসক্রিপশন দিচ্ছি, আমরা যে রুমে ছিলাম। রুমের লেফট সাইডে জাস্ট একটা দরজা, রুম থেকে বের হওয়ার একটাই দরজা, দ্যাট ইজ অন দ্য লেফট সাইড। আমি যেখান থেকে বিছানায় যদি কোনো জায়গায় বসে থাকি তখন থেকে ডিসক্রিপশন দিচ্ছি। রুমের লেফট সাইড হচ্ছে দরজা, এই দরজা একটাই দরজা রুম থেকে বের হওয়ার। এছাড়া বাকি দুই সাইডে শুধু ওয়াল, আর হাতের ডান দিকে অনেক বড় একটা জানালা, আর জানালার পাশে ছোট একটা বারান্দা, জাস্ট একটা বারান্দা টাইপ, এখানে জাস্ট আউটার সাইডটা দেখা যায়। সো অ্যাজ আই সেড, লেফট সাইডে হচ্ছে দরজাটা। সো দরজা থেকে বের হলে একটা ছোট একটা করিডোর, আর এর পাশেই হচ্ছে কিচেন। সো আমি আর সীমান্ত কিচেনে খাবার অর্ডার দিচ্ছি যে আমরা কি খাবো। অ্যারাউন্ড 9-9:30 বাজে তখন। আর সাদ যে ফ্রেন্ডটা, সে রুমে ছিল, রুমে কথা বলছিল। সো সে বাসায় থাকে হচ্ছে সীমান্তর নানা আর তাদের একজন কুক, বেসিক্যালি সে কেয়ারটেকারও, তার নাম হচ্ছে সিদ্দিক মামা। এই দুইজন, আর আমরা 3জন আসছি, এখন আমরা বাসায় 5 জন। সো আমি, সিদ্দিক মামা আর সীমান্ত খাবার নিয়ে কথা বলছি, সাদ রুমে কথা বলতেছে, ও রুমে ফোনে কথা বলছে। সো ওর হাতের ডান দিকে জানালাটা ছিল, সে হঠাৎ খেয়াল করছে জানালাতে একটা হাত, বড় একটা হাত জানালাতে ধরে আছে। তো সে ওইটা দেখে মনে করছে আমি বা সীমান্ত ফাইজলামি করছি, সে গালাগালি শুরু করছে, উল্টাপাল্টা গালাগালি শুরু করছে, যেটা কে। সো আমি আর সীমান্ত সাদের গালাগালি শুনে আমরা লেফট সাইড দিয়ে ঢুকছি। সো জিনিস হচ্ছে ও এটা দেখছে রাইট সাইডে, ও মনে করছে আমরা ঢুকছি লেফট সাইড দিয়ে। সো এটা দেখে সাদ ভয় পেয়ে গেছে। পরে সাদ বলছে, দোস্ত দেখ ওখানে কে। আমরা তাকাইলাম, আমি জাস্ট, আমার মনে আছে জাস্ট আমি হাতের রিট্রাকশন দেখছি একটা, যে কোন কিছু চলে যাচ্ছে, এটা হাতও নাকি কি আমি জানি না, একটা রিট্রাকশন দেখছি। আমি দৌড় মারছি ওখানে, আর সীমান্ত ওই বারান্দা দিয়ে দৌড় মারছে। সো জানলাটা আমরা খুলতে চেষ্টা করছি, বাট জানলাটা খুলতেছে না। আমি, সাদ আর সিদ্দিক মামা আমাদের পুরো ফোর্সে জানলাটা খুলছি, বা জানলাটা খুলতেছে না। সো জানলাটা তো খুলতেছে না, এটা কোনো কিছুর সাথে লাগানো আছে বা এরকম, নাথিং লাইক দ্যাট, ইট ইজ নট ওপেনিং। একটা সাম ফোর্স, ইটস নট ওপেনিং। সীমান্ত পিছন দিয়ে বারান্দা দিয়ে দেখতেছে যে এই সাইডে কিছুই নেই, অ্যাবসলিউটলি নাথিং। প্লাস জায়গাটা অনেক অন্ধকার, কিছু নেই। আর উল্টা পাশে হচ্ছে ব্যারিকেড, যে ব্যারিকেড দিয়ে জঙ্গলে যাওয়া হয়। সো অনেক প্রেশার দিচ্ছি, খুলতেছে না। লাস্টে অল্প একটু খুলছে। রাসেল ভাই, আমি দেখছি লোম, আলোতে লোম। আর সাদ আরেকটু এসারে ছিল তো, সো সাদ ছায়া দেখছে একটা। ও নিজে বলছে, দোষ এক ছায়া। আমি বলছি, আমি তো দেখছি না, খালি লোম দেখতেছি। বলছে, না দোষ, এখানে ছায়া আছে। আমরা খুলতেছি, বাট খুলতেছে না। সাদের হাত কাঁপতেছে, আমাদের মানে জাস্ট ওর হাত আনকন্টিনিউসলি ভাবে কাঁপছে। সো খুলতেছে না। লাস্টে অনেক প্রেশার দিছি, দাম করে যা খুলছে জিনিসটা। পরে আমরা সবাই মিলে ভেবেছি যে ওখানে কি আছে। আসলে ওখানে কিছু নাই। দিস ইজ দ্য লাস্ট বিল্ডিং, দিস ইজ দ্য লাস্ট হাউস অফ দ্য কলোনি। ওইটার পিছনে জাস্ট জঙ্গল। So, আমরা বেসিক্যালি ওখানে যদি কেউ থাকতো, কেউ ফাইজলামি করছে বা এরকম কিছু করতেছে, ধরলাম করছে, সে কোথায় গেল। সীমান্ত বারান্দা দিয়ে এদিক দিয়ে ভিউ দেখছে, এখানে কেউ নাই, বাট আমরা এখানে ঢাকা দিতে পারছি না, বিকজ কোনো একটা ফোর্স আছে। পরে আমরা চেক করলাম, কোনো কিছুর সাথে লাগানোর কথা না, জানাটা আবার লাগাইলাম, আবার করলাম, দেখি এভরিথিং ইজ ফাইন। প্লাস লোমটা কাটছিল। প্লাস ধরলাম যে এখানে কোনো একজন এমনি কোনো একটা মানুষ এমনি ফাইজলামি করে উল্টা সাইডে দৌড় মারছে। সে যদি দৌড় মারতে দিত, তার ওয়ালটা টপকাইতে দিত, ব্যারিকেডটা টপকাইতে দিত, সে যদি দৌড়ও মারতো, অ্যাজ আই সেড আর্লিয়ার, এখানে অনেক ড্রাই লিস্ট ছিল, সে যদি দৌড় মারতো, একটা বিড়ালের আওয়াজ শোনা যায়, এত বড় একটা মানুষের আওয়াজ শোনা যেত না। সেটাই। সো এই স্টোরিটা পরে, মানে সিদ্দিক মামা তো সাথেই ছিল। সো আমি ডেফিনেটলি ভয় পেয়েছি, বাট সাদ অনেক ভয় পেয়ে গেছে, ও তো তখন রুমে আছে। সিদ্দিক মামা আমাদেরকে বললো যে, দেখেন ভাইয়া, আপনারা তো শহর থেকে আসছেন, এগুলো ইনসিডেন্ট হয়তো বা আপনাদের কাছে অনেক মেবি মনে হয় যে না, এগুলো অ্যাকচুয়ালি ঘটে না, বাট কিছুগুলা জিনিস আছে যেটা আসলে বিজ্ঞান এটার ঠিক মতো একটা এক্সপ্লেনেশন দিতে পারবে না। সো এগুলা যা হচ্ছে, এটা আপনার নানারে বললেন না, আর
পরে জিনিসটা সে এমন একটা ভাবে বললো যে এটা চাপা রাখেন আর এরকম হয়, এটা নিয়ে বেশি একটা ভয় পান না। তারপরে তো আপনাদের সাথে ওরকম কিছু হয়নি, এখানে আরো মানে আরো এরকম অনেক জিনিস আছে, সে আমাদের অনেকগুলো স্টোরি বলে এটার ব্যাপারে। আচ্ছা, তো মানে ইট ওয়াজ দ্য স্টোরি, রাইট? Yes. আচ্ছা, তো এর পরে এই যে আপনারা এক্সপিরিয়েন্স করেন, হাতটা তো আপনি নিজেও দেখেছেন, Yes. এবং হাতটা আপনার কাছে, যদিও আপনি বলছেন যে হালকা হালকা লাইটটা পাচ্ছিল কোত্থেকে, আরেকবার যদি সবাইকে একটু মনে করে দেন আপনাকে বলি, তাহলে আমরা as বলতে I পারি। told you যে আমি বাইরে অনেক অন্ধকার, বাট জি। ভিতরে লাইট চালানো, জি। তো ছায়াটা পড়ছে হচ্ছে ভিতরে লাইটের জন্য। যখন আমরা জানলাটা খুলতেছিলাম, তো আমার হাতের ছায়া পড়ছে, সাদের হাতের ছায়া পড়ছে, আঙ্গুলের ছায়া পড়ছে, নট হাত, বেসিক্যালি আঙ্গুলের ছায়াটা পড়ছে ওখানে। জি। বাট সাদ বলতেছিল যে সে আরেকজনের ছায়া দেখছে অন দ্য রিয়ার এন্ড, যেখানে মানে আমরা ওখানে নাই, একটা রিয়ার এন্ড। ওই ছায়াটা আমি দেখি নেই, আমি জাস্ট লোম দেখছি, আমি যে লোম দেখছি কালো লোম। আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন। সো এটা হচ্ছে আপনার স্টোরি শো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। অ্যান্ড স্টোরিটা অবভিয়াসলি অনেক মানে মানে ভয়ঙ্কর ছিল, এবং আমার মনে হয় যারা এই মুহূর্তে শুনছেন, স্পেশালি যারা অন্ধকার রুমে শুনছেন, স্পেশালি যারা একা থাকেন এবং আজকে রাত্রে একাই কাটাতে হবে, তাদের জন্য এই স্টোরিটা অনেক ভালো লাগার কথা। এবং আপনারা হঠাৎ করে শুধু কি হাতি দেখেছিলেন, হাত ছাড়া আর কিছু দেখেননি? এটা এত ফাস্ট হয়েছে জিনিসটা, জি। আমি রিট্রাকশন, বাট সাদ ওকে আমি এরপর অনেক জিজ্ঞেস করছি, সে অ্যারাউন্ড সে যখন গালাগালি করছিল ওই অ্যারাউন্ড 5 to 6 সেকেন্ড সে দেখছে হাত একবারে ঠাসা চাপ, মানে পুরা প্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, 5টা আঙ্গুল, বাট ইট ওয়াজ বিগ। সে আমাকে বলছিল যে দোস্ত এটা মানে একটা জানালার যে সাইজটা থাকে না, এটার চেয়েও বড় ছিল, মানে ভেরি বিগ হ্যান্ড। ওকে, সো যাই হোক, তো সুতরাং শুনলেন আপনারা, এবং কেমন লাগলো সেটা আমি জানি, অবশ্যই আমাদের SMS করবেন। তার আগে আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। ফারদিন হানিফ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, এছাড়াও নাজমুলকে আমাদের SMS করেছেন, এবং তার কাছে ভয়ঙ্কর লেগেছে। হুসাইন আমাদের SMS করেছেন জিঞ্জিরা বাজার থেকে, আলমগীর আমাদের SMS করেছেন তন্ময় রাজশাহীতে দুর্গাপুর থেকে, এছাড়াও আমাদেরকে মৃদুল SMS করেছেন সাজিনী খুলনা থেকে, আমাদেরকে তাপস্বী SMS করেছেন আমাদেরকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি শুদ্ধ আমাদের SMS করেছেন গরমের দিনে ঠান্ডা রাখার জন্য শরীরটাকে, এটা হচ্ছে বেস্ট শো। হ্যাঁ, একটা কেমন একটা চিলিং একটা মানে ফিল হয় না? সো আমার কাছে এছাড়াও দেখতে পাচ্ছি যে আনুষ্কা উত্তরা থেকে SMS করেছেন, এছাড়া অসম স্টোরি, এছাড়াও আমাদেরকে অয়ন খন্দকার নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, এবং তিনি ভূত ফ্রম ইজ মাই স্লিপিং পিল। সো আদিল আমাদের SMS করেছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। দেব রয় ফ্রম বরিশাল আমাদের SMS করেছেন রাজাপুর থেকে, এবং আচ্ছা রাজাপুর আমি বুঝলাম না আপনার কথাটা। আমাদেরকে SH আবরার SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও লোবান, এবং আজকে ফার্স্ট স্টোরিটা যেমন রুমের কথা বললো, আমার রুমটাও সেম ভালো লেগেছে এই জন্য, এবং আজকে ভয়ও লাগবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আমরা চলে যাই আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপর আপনার পরিচয়টা, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু প্লিজ যদি জানিয়ে দেন শুরুতেই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আহমেদ মুন্না বলছি। আমি প্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য। আমার হোমটাউন বরিশাল, আমি ঢাকা মহাখালীতে থাকি। আমি মিডওয়ে ওভারসিজ নামে একটা ওভারসিজ কোম্পানিতে জব করতেছি জুনিয়র ম্যান পাওয়ার এক্সিকিউটিভ হিসেবে, এবং আমি বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট ছিলাম, বাট আনফর্চুনেটলি অনার্স সেকেন্ড ইয়ার আমার কমপ্লিট করা হয় না। দেন আমি রয়্যাল ইউনিভার্সিটিতে BBA করতেছি। জি, তো এই ছিল আমার পরিচয়। আমরা চলে যাই আপনার ঘটনায় এখন। রাসেল ভাই, ঘটনাটা শুরু যদি করি এভাবে, তার আগে একটু কথা বলে নিতে চাই যে মানুষের জীবনে তো ভৌতিক অনেক ঘটনা ঘটে বা অনেক কিছু দেখে বা ফিল করে, কিন্তু আমার সাথে যেটা ঘটছে আমি আসলে ডেফিনেশনটা পাচ্ছি না যে এটা কি ভৌতিক নাকি অন্য কিছু, বাট মানে বিষয়টা স্বাভাবিক না। আপনি যদি স্বাভাবিকভাবে এটা ফেস করতেন তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা ফিলিংসটা কেমন ছিল। তো যাই হোক ভাইয়া, আমি আমার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে ভাইয়া 2014 সালে। 2014 সালে ঘটনাটা ঘটে, তো আমি পক্সে আক্রান্ত হই। তো পক্সটা আমার খুব মারাত্মক ভাবে উঠে। তো পক্সটা আমার গলার মানে কণ্ঠনালীর ভিতরেও আমার পক্স উঠে যাওয়ার ফলে আমি খাবার খেতে পারছিলাম। তো স্বাভাবিক ভাইয়া অনেক অসুস্থ ছিলাম। রাত্রে আমি ঘুমায় পড়ি। রাত 2টা কি 3টা এমন একটা টাইমে
আমার হঠাৎ মানে ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলি। তো চোখ খুলে যেটা হয় রাসেল ভাইয়া, আমার বাসাটা ছাদ, মানে সামনে ছাদ আর পিছন সাইডটা টি শেড, মানে গ্রামে যে বিল্ডিং গুলো হয়। আমি সামনের বারান্দায় ঘুমাইতাম, কিন্তু আমার রাসেল ভাইয়া মানে ছাদটা আমার চোখে বাজতেছে না। আমি ছাদ দেখতেছি না, আমি জাস্ট আকাশ দেখতেছি। কিন্তু আকাশটা আমার বাসার উপরে যেরকম আকাশটা, আমার ভিউটা মানে তারপর চোখ খুলে আপনি হঠাৎ করে একদম হঠাৎ চোখ করে খুলে। দেখলেন। হুম, তো ওখানে 2টা আম গাছ ছিল, সামনে জি। একটা তাল গাছ ছিল, এগুলো আমার চোখে আসার কথা। বাট আমি একদম প্লেন, একদম ফ্রেশ একটা আকাশ দেখতেছি, যেটা আসলে যদি সত্যিও আকাশ দেখতাম তো সম্ভব না, এরকম আকাশ আমার বাসার উপরে নাই। নাই। তো যাই হোক, আমি একটু আর বিছানা থেকে উঠলাম। উঠা আমি জোরে জোরে চিৎকার করা শুরু করলাম, আমাকে উপরে যেতে হবে, আমাকে এনিহাও উপরে যেতে হবে, মানে যে আমি যাবই। তো আমার আম্মু মাঝের রুম থেকে আমার চিৎকার শোনা চলে আসে। তো চলে আসার পর আম্মু আসলে এইসব ঘটনার সাথে অনেক পরিচিত, কারণ আমি অনেক এরকম ঘটনা আমার লাইফে ঘটছে। তো আম্মু জানে যে এটা কিভাবে কি হবে। আম্মু বলতেছে, এই চুপচাপ বস, মাথায় পানি দিতে হবে। তো রাসেল ভাই, আমার এই বিষয়টা হচ্ছে এমন যে আমার সব, আমি বুঝতেছি আমি কি করতেছি, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। যে যা হচ্ছে আমি বুঝছি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট আমার কোনো কন্ট্রোল নাই। হুম, তো রাসেল ভাই, অনেস্টলি আমি এতটা অসুস্থ ছিলাম যে আমার শরীর কাঁপতেছিল। আমার পরনে তখন একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা মেবি খুলে যাবে এমন একটা অবস্থা, বাট আমি সেটাকে ঠিকভাবে রাখছি, মানে আমি খুলতে দিইনি, যে আমি এতটা সেন্সলেস হইনি। হুম, তো আম্মু আসলে একটু পর দেখতেছে যে না, আমি স্বাভাবিক না, আমি বারবার বলতেছি আমি উপরে যাব, আমি উপরে যাব। তো আম্মু আমার কাজিন নয়ন এবং আমার ছোট কাকা আর সেজো কাকা, এই 3জনকে ডাক দেয় যে তোমরা কে কোথায় আসো, তোমরা একটু আমার বাসা আসো তাড়াতাড়ি, ফয়সাল জানো কেমন করতেছে। আচ্ছা। তো স্বাভাবিক ভাইয়া, আমরা ফ্যামিলিগত ভাবে আমাদের সবাই হাইট বা ফিটনেস অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো আমার কাজিন, আমার ছোট কাকা, আমার সেজো কাকা, 3জন যথেষ্ট ফিট একজন পার্সন, মানে সবাই। তো তারা আসলো, তারা আইসা আমাকে, মা বলতেছে যে ওকে ধরো, ওর মাথায় পানি দিলে ও ঠিক হয়ে যাবে। তো আম্মা বলার সাথে সাথে তারা আমাকে চাপা ধরছে। ধরার পর রাসেল ভাইয়া যেটা হলো, আমি 3 দিন কিছু খেতে পারি না, জাস্ট মানে লিকুইড জুস টুস এগুলো খাইতাম। আমি 3জনকে ছিটকা মারি, যার ফলে আমার কাজিন যে নয়ন, ও সোফার উপরে পড়ে যায়। কিন্তু আমার কাকারা 2জন পড়ে না, বা কাকারা 2জন ছিল না, একজন ছিল, এরকম পড়তে পারে, 2জন মেবি ছিল। তো তারা একটু সাইডে দাঁড়ায়, বাট এটা কোনো মতে পসিবল না। আমি এখন যদি সুস্থ শরীরেও 3জনের সাথে যাই, এটা সম্ভব না। তো ওখানে আমি কিভাবে করলাম। তো যাই হোক, তারপরে কি হলো, আমি বুঝতেছি যে আমার সাথে যা হচ্ছে এটা ঠিক না, আমার সাথে যা হচ্ছে এটা কিছু একটা খারাপ হচ্ছে, বাট আমি বুঝতেছি না, যে আমি কোনো শরীরও দেখতেছি না, বাট আমার মনে হচ্ছে কি যেন আমাকে ডাকতেছে যে তুই এদিকে আয়। হুম, তো পরে যেটা হবে, আমার বাসায় কোরআন শরীফ থাকে, তো আমি কোরআন শরীফটাকে খুলে আমার ফেসের উপরে চেপে ধরি। হুম, তো রাসেল ভাই, তারপরও দেখতেছি যে না, আমার কোনো মতে আমার কোনো কাজ হচ্ছে না। তো এটা যেহেতু আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে, সো আমি এটাকে কোনো অবমাননা করিনি, আমি জাস্ট নর্মাল ভাবে সেফ ভাবে রাখছি। আমি ওটাকে ছুড়ে মারিনি বা এরকম কিছু করিনি, বিকজ আমার মাথায় সেন্স কাটতেছে যেটা আমার ধর্মগ্রন্থ, এটাকে আমি এরকম করতে পারবো না। তাহলে এগুলো কেন হচ্ছে, আমি তো সবই বুঝতেছি, তাহলে এগুলো কেন করতেছি। তো যাই হোক, আমার মাথায় পানি দেওয়া হয় অনেক কষ্ট করে, আমি সুস্থ হই বলতে কি আমার এইসব মানে পাগলামিটা থামে। কিন্তু আমি ছাদের উপরে তাকাইতে পারতেছি না 2-3 দিন। ইভেন দিনের বেলা সন্ধ্যা 6টার সময় আমার আব্বু নামাজ পড়তে যাবে, আমি বিছানায় শুয়ে আছি, আমার ছোট ভাইকে বলতেছি যে ফাহাদ দেখ তো ফ্যানের উপরে কিছু আছে কি। ও আমার সাথে মজা করতেছে যে হ্যাঁ, ফ্যানের উপরে ভূত আছে, ভূত ঝুলতেছে, তুই দেখ। আমি ভাইয়া তাকাতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার আম্মু আসলে বিষয়টা দেখলো যে ও তো আগেও অনেক কাহিনী করছে, কিন্তু এবার একটু বেশি। তো আমার আম্মু আমাকে বাধ্য হয়, ভাই আমার একটু বলে রাখি, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট ইসলামিক মাইন্ডের একটা ফ্যামিলি। আমার ছোট ভাই এই মাসে ইনশাল্লাহ কোরআনের হাফেজ হবে। তো আমাকে গৌর নদীতে নিয়ে যায়, গৌর নদীর গইলা নিমতলা নামক একটা জায়গা, ওখানে অরুণ কর্মকার নামে একজন লোক আছে। ভাই আপনারা যদি আপনাদের টিম নিয়েও এটা যেতে চান, আপনারা যেতে পারবেন, কজ ইটস ট্রু। তো ওখানে ওনার নিয়ে যাওয়া হয়, যে উনি মানে এরকম দৈব চিকিৎসা করতে পারে। তো ওনার ওখানে খুব ভোরে যেতে হবে, আপনি যদি ভোরে না যান তাহলে সিরিয়াল পাবেন না। তো স্বাভাবিক, আমরা খুব ভোরে আম্মু আমাকে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর আমার মেবি 77 কি 78 নাম্বার সিরিয়ালটা পড়ে, মানে বাসার সামনে টোকেন টানানো থাকে, ওইটা নিতে হবে আপনাকে, ওই টোকেন অনুযায়ী ডাক দিলে আপনাকে চিকিৎসা করতে হবে। তো তার আগে আমি রুমে ঢুকি, তার আগে আমার একজন চিকিৎসা হচ্ছে, আমি দেখতেছি। তো একটা মেয়েকে দেখতেছি যে সে তার হাত ধরে অতীতে সবকিছু বলতেছে, ইভেন মেয়েটা কান্নাও করে দিছে। এবং সে হাত দেখে বলতেছে যে তুমি যখন 5-6 বছর বয়সী ছিল, তোমার আম্মা আমার কাছে নিয়ে আসছিল, ঠিক তারপর আর আসো না। তো এগুলো শুনে যাই হোক, ওই কাহিনীতে আমি না গেলাম। তো ভাইয়া যখন আমাকে ডাক দিল, তো আমার হাতটা দেখার সাথে সাথে বলল যে তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো। আমি বললাম যে না। পরে বলতেছে তাহলে এটা কিভাবে সম্ভব।
তো কি সম্ভব সে আমাকে সেটা বললো না। পরে আমাকে একটু বললো তুমি একটু বাইরে যাও, তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলবো। আমার আম্মুর সাথে কি কথা বলা হয়েছে ওটা আমি পরবর্তীতে জানতে পারছি। সেখানে কথাবার্তা ছিল এইরকম যে তোমার এই ছেলে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল। বলতেছে হ্যাঁ। পরে বলতেছে যে মা তোমার ছেলের সাথে আসলে ভালো কিছু একটা আছে যেটা তোমার ছেলেকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু তোমার ছেলে ওর অবস্থানটা স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। তো এটা স্বাভাবিকভাবে নেওয়ারও কথা না ভাইয়া, যে আপনি বসে আছেন আপনার সামনে যদি আপনি ফিল করেন যে আপনার বাসায় অন্য কেউ আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অস্বাভাবিক লাগবে, আপনার কাছে ভয়ানক লাগবে যে এটা কে, যতই ভালো হোক। তো রাসেল ভাই যেটা হয় আমার ওখানে পরে আরো একটা কথা বলে যে আসলে তোমার ছেলেকে ক্ষতি করতে যাচ্ছে তোমার রিলেটিভরা। তো যেটা যাই হোক সে বলে দেয় যে তোমাদের বাসার কোনো একটা দরজার যে ভাইয়া সিটকানিটা থাকে ওটা যে লাগানো হয় কাঠের যে গর্তটার ভিতরে যেটা আটকায়, বলতেছে এরকম কোন একটা দরজার ভিতরে খুঁজে দেখো কিছু একটা পাবা। আমরা এই তথ্য নিয়ে আর উনি আমাকে যেটা বলে ইসলামিক ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো বাবা আমার কথা শোনো, আর উনি আমাকে একটা তাবিজ দেয়। কিন্তু তাবিজটা আমি কন্টিনিউ পড়ি না, কথা এগুলো আমার ভালো লাগে না। আমি বাসায় চলে আসি। ইভেন ভাইয়া অবাক করা বিষয় হলো একদিন রাত্রে আমার আম্মু আমাদের পশ্চিম সাইডের দরজাটা, বাসার পশ্চিম সাইডে একটা রোড গেছে বাসার সাথে, ওই রোডের সাইডে যে দরজাটা ওই দরজাটা সিটকারিটা রাত্রে আম্মু খুলে দেখতেছে যে হ্যাঁ সত্যি ভিতরে কিছু একটা আছে। তো ওইটাকে আমরা বের করে যেটা দেখি ভাইয়া যে গোলাপের পুরাতন পাপড়ি, মানে গোলাপের পাপড়ি যদি পুরাতন হয়ে যায়, এই গোলাপের পাপড়ি কিছু সুই ভাঙা আর জাফরান কালি দিয়া, আপনার আরবিও না হিন্দিও না, মানে বুঝতে পারতেছেন আপনি কি, বাট কিছু একটা লেখা যেটা অ্যালফাবেট মূলক এরকম কিছু একটা, আর কাগজগুলো সব টুকরো করা। এটা ওটার ভিতরে এমন ভাবে এঁটে দেওয়া, মানে মনে হচ্ছে যেটা ওইটা অনেক দিন থেকে ওটা একটা শেপই হয়ে গেছে গোল সব জিনিসের। আম্মু এটা বের করে ফেলাই দেওয়ার পর আমি ভাইয়া মানে স্বাভাবিকভাবে তো সুস্থ হয়ে যাই, কিন্তু সব থেকে বড় জিনিস ওই যে আমি শুনছি যে আমার সাথে ভালো কিছু একটা আছে। তো এরপরে হয় কি ভাইয়া আমার একটু বদ সাহস বলবো না দুঃসাহস বলবো, এগুলো আমার বেড়ে যায়। আমি চিন্তা করলাম যে যাই হোক এখন তো আমার কাছে কিছু আছে, সমস্যা নেই। তো আমার আব্বু উনি বিজিবিতে জব করতেন, উনি অবসরে আসছেন, তো উনি এখন বর্তমানে যশোরে জব করতেছে। আমার ছোট ভাই যেহেতু ঢাকায় পড়াশোনা করে গাজীপুরে, তো এর সুবাদে আমিও ঢাকায়, তো মানে মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার আম্মু আর আমি থাকতাম। তো ম্যাক্সিমাম টাইম আম্মু করতে নানা বাড়ি যেত, আমাদের একই গ্রামে আমার নানা বাড়িটা। এই ফলে আমি আমার বাসায় একা ঘুমাইতাম বা কখনো ফ্রেন্ডদের নিয়ে থাকতাম। কিন্তু ভাই একা যখনই ঘুমাইতাম আমি ফিল করতাম যে আমার বিছানায় কেউ বসলে তো একটা বিছানায় একটা আপনার মানে কি বলবে একটা নড়াচড়া অনুভব হবে যে বিছানায় কেউ বসছে, বিছানায় কেউ বসলো অথবা কেউ ঘরে হাঁটা চলা, ইভেন আপনার বাসার ছাদের উপরে দিয়ে যাচ্ছে। তো ছাদের বিষয়টা আমি ইগনোর করতাম অলওয়েজ, যেটা হতে পারে বিড়াল, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো আমি এটা নিয়ে আসলে কোনো মাথা ঘামাইতাম মানে না। কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগে যখন আপনি একা ঘরে থাকেন? কোন আসলে জিনিসটা ভাইয়া, আপনি মানে এইটা সব- অনেক কিছু তো ফিল করেন, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অস্বস্তিকর লাগে? যেমন আপনি বলেন ছাদের ব্যাপারটা হ্যাঁ, আপনি অতটা গুরুত্ব দেন না, কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার মানে অস্বস্তিকর লাগে যেটা না হলে খুব আমার ভালো হতো? অস্বস্তিকর লাগে এই বিষয়টা হলো আমি নিজেও সাক্ষী এবং আমার বেস্ট ফ্রেন্ড শাওন, ও এটার বাস্তব, ও আমার বাসায় সব থেকে বেশি ঘুমাইতো। আমার সব থেকে অস্বস্তি লাগতো রাতে যখন আমি বাসায় ঘুমাতাম আমার বিছানার উপরে কেউ বসছে। এটা আপনি কি শুধুমাত্র নড়াচড়া দেখে বুঝতে পারতেন নাকি না, ওই জায়গাটা ভাঁজ পড়লো বা একটু দেবে গেল এরকমও ফিল হ্যাঁ করতেন? মানে ভাইয়া মানে আপনার বিছানায় যদি কেউ বসে, আপনি শুয়ে আছেন, কেউ বসলে আপনি একটু ফিল করবেন যে আপনার যে তোষকটা আছে বা যে বেডটা আছে এটা একটু ডাববে, একটা মানুষের তো ওয়েট আছে, এই ওয়েটটা মানে আপনার মানে আমি এটা ফিল করতাম যে কেউ একজন বসছে। এবং তাকে আপনি কখনোই দেখেননি? না ভাইয়া আমি সত্যিকার অর্থে আমি এরকম কোনো শেপ চোখে দেখিনি আজ পর্যন্ত। কিন্তু আপনি অনুভব করতে পারেন যে একজন কেউ আপনার সঙ্গে হ্যাঁ, আমাকে আছে, যে অলওয়েজ ফলো করতেছে এবং আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। কিন্তু ভাই এটা ফলো করছে, এটা কিভাবে বোঝেন? ফলো করছে এটাই যেভাবে বলতেছি ভাইয়া, আমি যেখানেই যাই, যেমন আমার বাসায় যে জিনিসটা হচ্ছে এটা তো আমার বাসার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। ইভেন আজকে আমি ঢাকা আসছি, ঢাকা এর মাঝখানে আমার রুমে আমি একদিন ছিলাম, আমার সকল রুমমেটরা বাড়িতে গেছিল। তো আমরা যে ফ্ল্যাটটা থেকে আমার রুমটা সেপারেট, তো সাইডে থাই গ্লাস দিয়ে মহাখালী ফ্লাইওভারের ভিউ দেখা যাচ্ছে। আমি ম্যাক্সিমাম টাইম করতাম কি রাত্রে রাত যাই জাস্ট উইন্ডোটা একটু খুলে আমি ফ্লাইওভার দেখতাম, গাড়ি যাইতো, এগুলো ভালো লাগতো, ঘুম আসতো না। ঠিক আমি যখন শুয়ে পড়তাম আমার মনে হচ্ছে কি যে আমরা ফ্লোরিং করি ভাইয়া, আমরা সাততলা, আমার বাসাটা সাততলায়। তো ফ্লোরিং করার ফল মনে হচ্ছে যে আমার পাশে কেউ সে তার মানে বিছানায় গুছাচ্ছে, আপনার পাশে কেউ বিছানা গুছাচ্ছে? বিছানায় গুছাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা মানে এই বিষয়টা আমি আমার রুমমেটদের সাথে শেয়ার করতে চাইনি, বিকজ ওরা ফানি ভাবে উড়াই দিবে কিছু, কিন্তু আমি তো জানি যে এটা কে বা কি, কিন্তু আমি দেখতেছি না বিছানা ঠিক আছে। আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে কি হয় মানে আপনি যখন মনে করেন যে এখন আমার তাকে দরকার,
বা একটা বিপদে পড়েছেন, আপনি মনে করেন এখন হেল্প দরকার, তখন আপনি চাইলেই কি সে চলে আসে নাকি সে আসে ইচ্ছা মতন, মানে আপনার কোনো কন্ট্রোল নাই তার না উপরে? ভাই, আসলে এইরকম আমি তার সাথে কখনো কানেক্ট করতেও চাইনি, বলতে কি পারি নাই আর চাইও নাই, বাট সে আমার সাথে কেমন যেন থাকে। যেমন একটা জিনিস আমি বলি ভাইয়া, এটা আমার ক্রেডিট মূলক বলবো, আমার কোনো জিনিস হারায় না। এটা আপনি বলছিলেন, হ্যাঁ। আমার কোনো জিনিস হারায় না, ইভেন 3-4 দিন পরেও যদি আমি যাই আমি পাবো। যেমন আমার একটা এটা খুবই অদ্ভুত লেগেছে, এরকম ঘটনা এখন পর্যন্ত আমার যতদূর মনে পড়ে ভূত এফএমে কেউ বলেনি। আপনার এই হারানো না হারানো মানে কত সিরিয়াস ছিল, আপনি বলছেন একটা মেমোরি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এক্স্যাক্টলি। আমি যখন বিএম কলেজে অনার্স করতেছিলাম, তো তখন আমাদের হোস্টেলটা 4 তলা, ডিগ্রি হোস্টেলের 4 তলায় বসে ভাইয়া আমি আর আমার ফ্রেন্ড শাওন, তো আমরা বসেছিলাম। তো আমি মেমোরিটা এক্সচেঞ্জ করছি, ওর মেমোরিটা আমারটা লাগাবো, আমারটা ওরটা তো লাগা যে মানে বাই চান্স এটা পড়ে যায় 4 তলা দিয়ে। আর ভাইয়া সরকারি ভবনের পিছনে আপনি জানেন যে কচু পাতা মানে এলোমেলো, মানে এটা অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো, এগুলো হয় অ্যাজ ইউজুয়াল। আমি তো এত রাত্রে একটা মেমোরি কার্ড 4 তলার নিচে পড়ছে, তাও ওখানে ঘন জঙ্গল, এটা পসিবলই না, পাবোই না। তো আমি ওই রাত্রে তো আর যাই নাই। পরদিন সন্ধ্যাবেলা 7টা-8টার দিকে বা এমন একটা টাইম আমি যাচ্ছি কৌতূহল বসতে, যে শাওন চল, মেমোরি কার্ডটা আমার আসলে অনেক পুরাতন কিছু স্মৃতি আছে, মানে আমার 2টা বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছিল ভাইয়া, ওদের কিছু ছবি ছিল। আমি বললাম যে এই ছবিগুলোর জন্য আমার একটু মেমোরি কার্ডটা দরকার, আমার রিকভারি তো করতে হবে। তা আমি যাইয়া ভাই এটা মানে এটা লাখ হতে পারে, আমি যা লাইটটা ফোনের টর্চটা মারলাম, যে কচু পাতাটার উপরে ফার্স্ট মারছে দেখে ওইটার উপরে মেমোরি। আচ্ছা। আমার লাখ হতে পারে, আমি এটাও অ্যাজ ইউজুয়াল ভাবে নিয়েছি, কিন্তু আমার ফোন নিয়ে 2-3টা কাহিনী হয়েছে, এগুলো আমার কাছে অস্বাভাবিক গেছে। একটা হয়েছে ভাইয়া বরিশাল সিটিতে, আপনারা তো বরিশালে প্রোগ্রাম করছেন, বরিশাল সিটিতে যে বরিশাল সরকারি মহিলা বিদ্যালয় যেখানে আছে, ওখানে সালাম সাইকেল স্টোর নামে একটা দোকান আছে, বরিশালের সব থেকে বড় দোকান। তো আমি ভাইয়া বরিশালে যখন ছিলাম হোস্টেলে, আমি সাইকেল ছিল আমার, তো আমার সাইকেলটা মানে কেমন যেন ভাইয়া, নতুন টায়ার টিউব লাগাইতাম খালি নষ্ট হয়ে যেত, তো ঠিক করতে ওনার ওখানে যাইতাম। ওই সালাম স্টোরের আশেপাশে যে আমার ফোনটা একদিন পকেট থেকে পড়ে যায়, অক্সফোর্ড মিশন রোডে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ভাইয়া নর্মালি আমি বাসায় চলে আসি, আমি ভাইয়া কেমন যেন একটু মন ভুলো টাইপের, সত্যি কথা। তো আমি আর ফোনটা নিয়ে এনে হঠাৎ করে আমার মনে পড়লো কি ফোন কই, আমি সাথে সাথে আসছি, সাথে সাথে ফোনটা পাইনি। তো সাথে সাথে যেহেতু পাইনি, কনফার্ম এটা কেউ নিয়ে গেছে। জাস্ট 2 days, আফটার 2 days আমি ওই রোডে সেম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আমি কি মনে করি জানো, মানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওখানে তো আমার সাইকেলও নেই, আমার মন টন খারাপ, যেমন ফোনটা হারাই গেছে। ওটা নোকিয়া 8311 ফোনটা ছিল, ওই সময় খুব ফেভারিট ছিল, আমি ফোনটা খুব করে কিনছিলাম। হঠাৎ করে দেখতেছি কি যে রাস্তার পাশে মানে সুইপাররা যে পাতা ঝাড়ু দিয়ে স্তূপ করে রাখে, স্তূপের পাশে একটা কালো কিছু একটা, যেটা মোবাইলের মতো শেপ। তো আমার 10 হাত দূর থেকে আমি দেখছি রোডের মাঝখান থেকে, আমি দেখে একটু আগ্রহ নিয়ে গেলাম যে হোয়াট ইজ দিস। ভাইয়া রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমি আনন্দ লাগছে, বাট তখন আমি ফিল করি না যে আসলে এটা কিভাবে সম্ভব। আমি যে দেখি আমার ফোন, এখানে আমার একটা প্রশ্ন রাসেল ভাইয়া, ফোনটা যদি 2 দিনে এখানেও থাকে, আচ্ছা রোডের সাইডে, ফোনটা তো কেউ একজন দেখার কথা, ফোনটা ওই সময় ফোনটা যিনি হচ্ছে ময়লাগুলো জড়ো করেছেন দেখবেন, যেগুলো পাতাগুলো জড়ো করছে উনি তো ফোনটা অবশ্যই দেখছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যেটা হয়তো ওখানে ছিলই না, অন্য কেউ কেন যেন রেখে গেছে আপনার, মানে এমন একটা কিছু। আর এরকম একটা ওই ব্যাপার। ফোনটা পাইলে ভাই হাত ছাড়া কেউ করতো না, ওই সময় নিয়ে যাবে স্বাভাবিক। আমি দেখে ফুল অবাক, আমি ফোনটা নর্মাল নিয়ে বাসায় চলে এসে আমার আদৌ তখন ফিল হয় না যে আমি ফোন কিভাবে, ঠিক আছে। তো যাই হোক ভাইয়া, পরে ওই যে আমি গণকের কাছে যাওয়ার পর থেকে আমার সব জিনিসগুলো আমি আসলে ক্যালকুলেট করতে লাগলাম যে এই কাহিনীগুলো তো এর জন্য হইতো, মানে এটা স্মৃতিতে ভাই একটা ফোন পড়ে আছে 2 দিন পরে, এটা আপনি কিভাবে পাবেন, সেটাই। ঠিক আছে। আর একটা জিনিস হারানো, সেটা হলো ওই সেম ফোন নিয়ে, এটা আমার বাড়িতে, আমার কোন একটা কারণে আমার সিটিসেল ফোন ইউজ করতে হয়, ঠিক আছে। তো সিটিসেল আমি একটা ফোন কিনা আমাদের পুকুর পাড়ে আমার চাচতো কাকার ওনার বাবার গোরস্থান আছে, হ্যাঁ। আমি ওখানে ভাই গ্রামে তো স্বাভাবিক, গ্রামে দুপুরবেলা দেখা যায় একটা লুঙ্গি পরে এটা খালি গায়ে আপনি বাতাসে, ওখান থেকে দক্ষিণ সাইডে নদী পরে অনেক বাতাস আসে, আমরা ওখানে যাইতাম। তো ফোনটা আমার লুঙ্গির পিছনে ছিল, যেটা মোবাইলটা যেভাবে নেয় আসলে গ্রামের মানুষ যারা থাকে, ফোনটা আমার ওখান থেকে গোরস্থানের ভিতরে পড়ে গেছে, আমি বাসায় চলে আসছি। আমার নর্মালি একটা ফোন আছে, আর সিটিসেলটা আমি একটা স্পেশাল কোন একটা কজে আমি ইউজ করতাম। তো ভাইয়া যেটা হয় যে ওইটা মানে স্পেশাল কজে যা হইলো যে আমি খুঁজি না যে কি হয়, আর ওটা যোগাযোগ পায় না, তো আমি জিপি দিয়ে হঠাৎ করে আমার ফিল হলো কি আমার ফোন কই, আমি খুঁজতেছি, কারণ আমি বাড়ির বাইরে যাইনি, ফোন পাইলাম না, আমি কোথাও ফোন পাচ্ছি না। আম্মু পরের দিন ঝাড়ু দিয়ে আসছে, পাতা ঝাড়ু দিয়া, আম্মু আমার এসে বলতেছে তোর ফোন কোথায়।
আমি বলতেছি এই যে ফোন সিটি সেলটাকে, আমি বলতেছি যে আমি বলতেছি যে ভাইয়া আমি বলতেছি যে ফোনটা আমি আসলে কোথায় যেন হারিয়ে ফেলছি। পরে বলছে এই যে তোর ফোন। আমি অবাক হয়ে গেলাম যে 2 দিন পরে ওই গোরস্থানে ওখানে সবাই আমাদের বাড়ির মোটামুটি আড্ডা দেয়, ফোনটা কোথেকে আসলো? ওকে, আমরা একটা ছোট বিরতি নেবো, আপনার সাথে পরে কথা বলবো আবার। আমরা একটা ছোট বিরতি Thank you, নেবো, ভাইয়া। বিরতি পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm.russell and www.facebook.com/bhutfm.radio.furti। এই দুটো অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিতে পারেন। আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM. The night comes alive with drumming forms. হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আই এম শিওর ইউ ওয়েল, সবসময় ভালো থাকেন। আমি সেরেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে এই ঘটনাটা পাঠাচ্ছি। এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার সাথে about 10 years back, যখন I was a student in Thailand. I was there just for about a semester. So ওখানে আমি একটা বাংলাদেশি মেয়ে, আমরা দুজনে ওখানকার যে কন্ডোমিনিয়াম ছিল, is basically called a girls hostel. ওখানে আমরা দুজনে একসাথে একদম third কি fourth floor, I can't remember exactly, but it was something third কি fourth floor এ, সবচেয়ে করিডোরের সবচেয়ে এন্ডে corner most room এ আমরা রুমটা নিই। It was a huge room, অনেক বড় রুম ছিল, and it was simply like a 5-star hotel. And দেখার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডের, we immediately fell in love with it. It was huge. Janela, the bed chilo on one side. It was like a studio apartment, I would say. Kitchen chilo, fridge chilo, TV chilo, attached bathroom, and plus সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে একটা বড় balcony ছিল with really heavy steel chairs and table and an umbrella. So আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ সবাই মিলে ওখানে আমরা যাদেরকে চিনতাম ওখানে আমরা সবাই মিলে আমাদের রুমে হ্যাং আউট করবো, এই করবো। And it happened. আমরা সবসময় ওখানে আড্ডা মারতাম। But unfortunately, 2-3 মাস পরে we had a tiff, আমি আর আমার সে roommate finally, and for some reason she decided to move out. It was a mutual decision. She move out করলো রুম থেকে। তো বেসিক্যালি তখন আমি একা ছিলাম রুমে। তো request already was put a reception যে আমাকে আরেকটা নতুন রুমে দেওয়া হোক, কারণ আমার একা থাকা is impossible. আমি একা একদমই থাকতে পারি না, আমি খুবই ভয় পাই। So request obviously বললে তার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়িয়ে থাকে না রুমে আসার জন্য, so I had to wait for a couple of days. So একদিন রাতে এরকম ওয়েট করতে করতে first 2-3 দিন রাত ভালোই গেল, not bad. রুমে সব লাইট জ্বালায়, তারপর টিভি অন করে ঘুমাতাম, so which is very funny, but হ্যাঁ এটাই করতাম। তো একদিন রাত্রে it was probably for Friday night. তো Friday night usually ডর্মে the hostel-এ যে মানে লোকজন অনেক কমে যায়। আমাদের আবার ছিল মেয়েদের জন্য আলাদা হস্টেল, ছেলেদের জন্য আলাদা হস্টেল। সো মানুষ একটু কমে যায় বিকজ ওই স্যাটারডে সানডে উইকেন্ড বলে অনেকে সিটিতে চলে যায়। আমার ক্যাম্পাস ছিল সিটি থেকে at least an hour away. It was বাংলা ক্যাম্পাস, এবাক ইউনিভার্সিটি, I'm sure অনেকেই চিনবে। তো অনেকে চলে গিয়েছিল, তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই I decided to stay back. আমার অনেক ফ্রেন্ডসরা গিয়েছিল, অনেক রিকোয়েস্ট করেছিল, আমি যাইনি, I stayed back. তো রাতে around 12টা-1টার দিকে তাই ঘুম আসছে, ছেলে না করে শুয়েছিলাম, টিভি অন ছিল, লাইট অন ছিল as usual. তো ঘুমিয়ে থাকতে চোখ প্রায় লেগে গেছে। হঠাৎ করে আমি আমার বেডটা ছিল ঠিক ব্যালকনির পাশে, ব্যালকনিটা ছিল পুরো গ্লাস স্লাইডিং ডোর। সো হঠাৎ করে একটা ধম করে একটা আওয়াজ শুনলাম,
তো আওয়াজটা শুনে আমি সঙ্গে সঙ্গে জেগে গেলাম। জেগে যাওয়ার পরে প্রথমে ভাবলাম যে হয়তো টিভি থেকে কোনো আওয়াজ হচ্ছে। তো টিভিতে দেখি যে নর্মাল নিউজ যে একটা ডকুমেন্টারি টাইপের কিছু একটা চলছিল। So I was like যে মেবি হয়তো ওখান থেকে কোনো আওয়াজ এসেছিল কিছু একটা। তো আমি আবার চেষ্টা করলাম ঘুমাতে, একবার ঘুম ভেঙে গেছে। আই এম অ্যান ইনসমনিয়াক, রাত আমার এমনি ঘুম আসে না, তার মধ্যে একা। জানি হোস্টেলে অনেকেই নাই, আমার ফ্রেন্ডরা কেউ নাই, একটু একা লাগছিল, ডিপ্রেসড। তো একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ, হঠাৎ করে আবার ধম করে আওয়াজ হলো একটা। এবার আমি রিয়েলাইজ করলাম যে ব্যালকনিতে তো ক্লাস ছিল, বাট পর্দা দেওয়া ছিল, ভেরি ভেরি হেভি এন্ড স্লিম দেওয়া ছিল। তো আওয়াজটা আসলো যে কেউ যদি কোনো ভারী জিনিস নিয়ে ক্লাসের মধ্যে ক্লাস ধরে যদি পাড়ি দেয়, তখন যে আওয়াজটা হয় ওরকম থাম করে আওয়াজ হলো। তার মানে কি ব্যাপার, এত রাতে তখন তখন হয়তো প্রপারলি পাই গত একটা রাতে 1:30 এরকম বাজে। এটা হচ্ছে কি হলো? তা আমি এর আগে অনেক স্টোরি শুনতাম ফ্রেন্ডসের কাছ থেকে যে হ্যাঁ it was literally in the middle of nowhere, আশেপাশে জঙ্গল এই সে হ্যান ত্যান, ভেরি বিগ ক্যাম্পাস। মানে আমাদের ডর্ম থেকে একই এরিয়াতে, ডর্ম থেকে একসাথে যেতে হলে উইথ টেক আ ট্রাম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বড় ছিল। সো আমি একটু ভয় পেলাম, সো চুপচাপে ঘুমাতে পেলাম, টিভিটা অফ করে দিলাম। বসে আছি কোনো আওয়াজ নেই। হঠাৎ করে শুনি যে ব্যালকনিতে চেয়ার নড়াচ্ছে কেউ। মানে চেয়ারটা, সিন্স দ্য চেয়ার ওয়ার ভেরি হেভি, অনেক ভারী স্টিলের কিছু চেয়ার থাকে না ওরকম, অনেক প্রেশার লাগে। মানে আমাদের ইউজুয়ালি আমার একা টানতে মানে জান বের হয়ে যেত। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তো কেউ চেয়ারটা টানছে। আমি ভাবলাম কি এটা কি আমার বারান্দা থেকে আসতেছে নাকি মেবি হয়তো পাশের রুমে, কারণ পাশাপাশি ব্যালকনি ছিল। হঠাৎ করে দেখেছি চেয়ারটা আস্তে আস্তে টানতে থাম করে আবার বাড়ি ছিল চেয়ারটার মধ্যে। দেন আই ওয়াজ ফ্রিকড আউট যে এটা তো পাশের কোনো ব্যালকনি না, এটা হয় আমার ব্যালকনি। আমার টানটা খেয়ে আমার লাস্ট নয়টাতে বাড়ি খেয়েছে। সো আমি আস্তে করে উঠে বারান্দার লাইটটা অন করলাম, যেটা ওর ভিতরে ছিল, সুইচটা অন করে আস্তে করে কার্টেনটা সরালাম। দেখি কেউ নাই, চেয়ার জায়গায় আছে, কিছু নাই। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি কি আসলে ভয়ে মনের ভুলে কিছু শুনতেছি, বা মেবি আই এম really freaked out, depressed, just maybe hallucinating stuff. But within a couple of seconds দেখলাম একদম লেফটে যে চেয়ারটা, it's moving by itself. It's moving by itself and came and crashed in my glass door. এসে পুরা ধাম করে বাড়ি খেলে to the point glass door crack পড়ে গেছে। I don't know what was that. হয়তো আমি জীবনে জানতেও চাই না। আমার এতটুকু খালি মনে আছে I was in my sleeping dress, just wearing my shorts and t-shirt. আমি জাস্ট আম্মু বলে, লিটারালি আম্মু বলে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে, আর আমার রুমটা ছিল একদম করিডোরে এন্ডে, and the corridor was so huge. মানে দুপাশে এক এক সাইডে 30টার মতো হবে রুম, আর আমি ছিলাম এক এন্ডে। আর go to the elevator, লিফটে যেতে হলে literally you have to, like if you're running the top of your speed, you probably have to run for 5 minutes. আমার মানে কি যে মনে হচ্ছিল আমি দৌড়াচ্ছি, আর আমার কাছে মনে হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে কেউ দৌড়াচ্ছে, পা ভারী হয়ে আসছে। somehow I reached the elevator, প্রেস করছি, and elevator আসছে। আমি ডান দিকে তাকালাম, মনে হচ্ছে কে যেন আমার রুমের দরজা থেকে কেউ উঠে দিচ্ছে। And I'm not kidding you, I literally saw something, শ্যাডোর মতো কি যেন একটা আমার দিকে ওকে দিচ্ছে এবং আস্তে আস্তে বের হতে চাচ্ছে রুম থেকে। আমার এখনো বলছি আমার গেটিং গুজবাম্পস। আমি জাস্ট লিফটটা কনস্ট্যান্টলি বাড়িয়ে দিচ্ছি, প্রেস করছি। আমার মাথায় এটাও ছিল না যে there's a staircase, সিঁড়ি দিয়ে নামতে পারি আমি। তাও আমি প্রেস করে যাচ্ছি। Thank God it opened. যে লিফট দুটো ওপেন করলো, I just saw that thing literally running out towards me. কিরকম ছিল দেখতে আমি জানি না, মানুষের মতো কি ছিল কিনা। I just saw two eyes, শুধু দুটো চোখ দেখলাম, and a black shadow. হিউম্যান ফর্ম বলবো না অ্যানিমাল ফর্ম বলবো, বাট হ্যাঁ দুটো হাত ছিল, দুটো পা ছিল। আমি জাস্ট ঢুকলাম, লিফটটা ক্লোজ করলাম, গ্রাউন্ড ফ্লোর চাপ দিলাম, গ্রাউন্ড ফ্লোর চাপ দিয়ে নিচে নামলাম, বের হয়ে I ran to the reception. The reception 24/7 কেউ না কেউ থাকতো in case of emergencies. গিয়ে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না।
sorry, not nurse, receptionist কাছে, and that was it. And আমি বললাম কি হয়েছে, somehow তাদের যে চেহারা দেখে দেখে মনে হলো যে this was nothing new for them. হয়তো এটা এসব জিনিস আগেও শুনেছে, because I've heard a lot of haunted stories. Probably আমি হয়তো পরে রেকর্ড করে পাঠাবো। And I told them আমি কোনোভাবেই হোক আমি ওই রুমে থাকবো না, না, ইম্পসিবল। যদি আমাকে আজকে সারা রাত রিসেপশনে বসে থাকতে হয় আমি তাও থাকবো, উপরে আমি যাবো না। So তারা বললো যে তোমার কোনো ফ্রেন্ডস আছে, এ আছে? I was like, most of my friends সিটিতে গেছে, জানি না কেউ কি আছে। তো আমি ওখানে একটা নেপালি মেয়েকে চিনতাম, তো ও আমার মতো আর কি সবসময় সিটিতে যেত না, বাসা থাকতে খুব পছন্দ করতো, মানে রুমে থাকতে পছন্দ করতো। তো হঠাৎ করে ওর কথা মনে পড়লো, আমি বললাম যে ও হয়তো থাকতে পারে। তো রিসেপশন থেকে ওর ফোন তুললো, তোকে সব বলার পরে ও বললো যে হ্যাঁ এখনই চলে আসো, তুমি আমার রুমে থাকবে আজকে রাত্রে। তো এরপরে তার রুমে ছিলাম সেদিন রাত্রে। পরের দিন সকালবেলা আমি 2-3 জন মানুষ নিয়ে রুমে গেলাম, আমার জিনিসপত্র গুছিয়ে বললাম আমাকে অন্য রুমে যাও, অন্য কারোর সাথে যাও। যে কেউ হোক কারোর সাথে যাও, ওই রুমে না। And that was it. So I hope you enjoyed, and hope you will all enjoy the story. জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, but এটা one of my experiences. I do have a couple of more. Don't want to have any more. It's all in the past. So আশা করি ভালো লাগবে আপনাদের সবার। আর like literally এটা has become a daily part of my life. That's how much I love Bhoot FM. So hope you all enjoy the story, and until next time, bye. Bhoot FM. Tonight. Absolutely. And I hope you all enjoy the story. এবং একটু আগে যেটা শুনলাম যে ঘটনাটা, সেটা আমরা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। এবং আপনারা যারা আজকে এরকম কেউ আছেন কিনা আমি জানি না, যিনি আমাকে এই মুহূর্তে শুনছেন এবং আজকে প্রথম হয়তো কোন একটা হোস্টেলে উঠছেন বা প্রথম নতুন কোথাও থাকতে এসেছেন, সেরকম কেউ যদি হন তাহলে তার সাথে এই ঘটনাটা মিলে যেতে পারে বা ভালো লাগতে পারে। একটু আগেও আমরা যেরকম শুনছিলাম যে সবসময় নিজের সঙ্গে একটা মানুষের অস্তিত্ব অনুভব করা, যে অন্য কেউ আছে, আমি কোনো সময়ই একা না, কেউ একজন আমার সঙ্গে আছে, কেউ একজন সবসময় আমার সঙ্গে থাকে। এবং তাকে আমার বিছানার পাশে দেখা যায়, মনে হয় যে সে বসছে, আমার ঘরে আমার পেছন পেছন হাঁটছে এবং তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আমার পাশে বিছানা করছে। এরকম ধরনের একটা অনুভূতি যদি আপনি সবসময় পান এবং আপনার যদি কোনো মুহূর্তে মনে হয় আপনি একা নন, সত্যি সেই মুহূর্তে এমন হয় না যে মাঝে মাঝে মনে হয় যে মানে আয়নার দিকে তাকালেও বোধহয় আমার পাশে কাউকে দেখে ফেলবো, মানে আয়না দেখতে আপনি ভুলে যাবেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। পেছনে তাকাতে ভুলে যাবেন, পাশে তাকাতে ভুলে যাবেন, একা কোথাও থাকতে ভুলে যাবেন এবং স্বাভাবিক জীবনযাপন তখন সত্যি খুব অসম্ভব হয়ে পড়ে। লাইফে এরকম কারো না ঘটুক। এবং ব্যাপারটা আমি জানি না যে আসলে মানে জিন তো আপনার বিশ্বাস করতেই হবে, কিন্তু আর কি কি থাকতে পারে। কিন্তু একটা জিনিস, আপনার যদি এটা পুরোপুরি, আপনি যদি হ্যালুসিনেটও করেন, আপনার যদি পুরোপুরি ব্যাপারটা মানসিক ভাবে ঘটে থাকে, তারপরেও চিন্তা করে দেখেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। কিছুই হয়তো হয়নি, কেউই হয়তো নাই, আপনি একাই ভাবছেন, কিন্তু ওই মোমেন্টটা চিন্তা করুন যে ওই মোমেন্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা অসহ্য হয়ে উঠতে পারে জীবন সেই মানুষটির জন্য যিনি এরকম ভাবে জীবন কাটান। আমাদেরকে যিনি লাস্ট যে স্টোরিটা আমরা শুনলাম, যিনি পাঠিয়েছেন তাকে অনেক থ্যাঙ্কস। অস্ট্রেলিয়া থেকে অনেক কষ্ট করে পাঠিয়েছেন এবং আশা করবো যে ইন ফিউচার তিনি আরো আমাদের অনেক ঘটনা দিবেন। এবং আমি সত্যিই আমি ইগারলি ওয়েট করছি নতুন কোনো ঘটনা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে। যারা দেশের বাইরে স্পেশালি আছেন তাদের ঘটনাগুলো একটু অন্য প্রেক্ষাপটে ঘটে এবং আমাদের এখানে যারা গ্রামে বাস করেন তাদের ঘটনাগুলো অনেক আলাদা একটা প্রেক্ষাপটে ঘটে, শহরের গুলো আলাদা। সুতরাং আমি সব ঘটনাই চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আব্দুস সাল সবুর
ফেসবুকে লিখছেন অসম লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে রাসেল ভাইয়া, আমি ঢাকা থেকে তমা বলছি, আজ আম্মু আর আমি মিলে রুমে লাইট অফ করে ভূত FM শুনছি, বা চমৎকার। এছাড়াও দেখতে পাচ্ছি হাবিব আমাদের SMS করে লিখেছেন যে অসাধারণ। হিলটন, SMS না, এগুলো সব কমেন্টে লিখেছেন। হিলটন আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রকিবুল ইসলাম, তার কাছে অনেক ভালো লাগছে। সাগর চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন টিকু, এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলমগীর, এছাড়াও হাসান মাহমুদ আমাদের সাথে রয়েছেন, নিজাম উদ্দিন আমাদের সাথে রয়েছেন, শ্রাবণ রাত্রি আমাদের সাথে রয়েছেন, নাফিউর লিঙ্কন আমাদের সাথে রয়েছেন, রানা দেইফ আমাদের সঙ্গে রয়েছেন, ওয়ালিউর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, নাসির জামশেদ আমাদের সাথে রয়েছেন। 2011 সাল থেকে তিনি ভূত FM শোনেন। কোন একটা এপিসোড তিনি মিস করেছেন কিনা আমি জানি না, তবে SMS কমেন্ট তিনি করেননি, এই প্রথম তিনি করলেন। এবং তিনি বললেন যে আমার কমেন্টটি পড়লে আমি ভয়ঙ্কর ভাবে খুশি হব। পড়ে ফেললাম আপনার কমেন্ট। এবং এছাড়াও আমাদেরকে রানা দেব লিখেছেন যে আজকের কাহিনীগুলো অনেক ভয়ের হচ্ছে, এবং সবাই মনে করছে আজকে সব কাহিনীগুলো অনেক ভয়ের হবে। ইনশাল্লাহ ভাই, আমরা চেষ্টা করি প্রতি উইকেই আপনাদেরকে সেরা কাহিনীগুলো দিতে। এবং যারা আপনারা বলেন না যে আজকে ভালো হচ্ছে না, এবং যারা আপনারা বলেন না যে ভূত FM আগের মতো লাগছে না, মাঝে মাঝে যখন একটু শুনি তখন বুঝতে পারি যে আপনারা এক্সপেক্ট করেন যে উই ক্যান ডু বেটার। এটা আপনারা এক্সপেক্ট করেন যে এই জন্য আমরা যে আরো ভালো করতে পারি, এই ক্ষোভ থেকে হয়তো আপনারা এগুলো লেখেন যে হ্যাঁ ভূত FM তো আরো ভালো হবে। এটা একটা প্রচন্ড ভালোবাসা, সেটা আমরা বুঝি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদের পেয়ে যাব। সাইমুল কবির আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমরা আরেকটা পেজে গিয়েছি, এটা হচ্ছে আমার যে পেজটা, সেখানে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন মুকুল কস্টা, এছাড়াও রয়েছেন ইব্রাহিম হুসাইন, নিঃশব্দ, অনুভূতি, তাবাসসুম, অরিত্রা, এছাড়াও রয়েছেন মিনহাজ অভি আছেন আমাদের সাথে, রায়হামুল ইসলাম, MJ মিদুল রহমান আমাদের সাথে রয়েছেন, জাহিদুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বাইজিদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন নীল আকাশ, চাঁদনি সহ আরো অনেকে। আমাদের এখানে SMS করছেন আদিব, এছাড়াও SMS করছেন মুকিত। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজনে আমাদের SMS করছেন, ভালো হচ্ছে ভাইয়া, গো অ্যাহেড লিখে দিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বাসাবো থেকে আমাদের SMS করেছেন, আজকে জয়েন করতে একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই, এখনো দারুণ দারুণ সব ঘটনা রয়েছে আপনার জন্য অপেক্ষা করছে, সুতরাং একেবারেই চিন্তিত হবেন না। শামীম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আকাশ সহ আরো অনেকে। আমি আপনাদের SMS আবারও ফিরে আসবো নেক্সট আওয়ারে। আপাতত একটা চমৎকার ঘটনা আপনাদের শোনাই, যে ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। মাসুম যেখানে থাকে সেখানকার আশেপাশের কোন একটা জায়গা হবে, মাসুম হয়তো বলতে পারবে জায়গাটা কোথায়। তো আমি যেভাবে লিখেছেন আমাদের সেই লিসেনার, তার মতো করে আমরা পড়ছি। নাম প্রকাশে অনিচ্ছুক, ব্র্যাকেটে লিখেছেন, নামও লিখেছেন তিনি। তো নাম বলছি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই নতুন করে আর জিজ্ঞাসা করলাম না। আমার বাসা কুষ্টিয়া জেলার সদর উপজেলায়। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, এবং পড়াশোনায় ব্যস্ত থাকায় স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই ইমেল করলাম, ভালো লাগলে শেয়ার করবেন। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা। আমি এ সকল ভৌতিক বিষয়ে ভয় না পেলেও অনেক উপভোগ করি, কিন্তু গত বছর এমন একটি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে, কিন্তু উত্তর আমি আজও খুঁজে পাইনি। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথমে বলে রাখি, এই ঘটনাটি মোটেও ভয়ঙ্কর নয়, কিন্তু খুবই অদ্ভুত। আমি ছেলেবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম। ছবি আঁকার প্রতি আর প্রবল টান এখনো। আমি এখন যেখানে এই সুযোগ পেতাম তখন সেখানেই একটা পেন্সিল নিয়ে বসে যেতাম ছবি আঁকার জন্য। আগেই বলে রাখি, আমাদের কুষ্টিয়া শহরের মধ্যে গড়াই নদীর ভাঙনের জন্য তৈরি করা হয়েছে 3টি শহর রক্ষাকারী বাঁধ, যার নাম রেইনউইক বাঁধ। ঠিক আছে তো মাসুম? রেইনউইক বাঁধ, ওকে। সেখানে অনেক গাছপালা এবং নদীর ধার, সব মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর এবং কুষ্টিয়াবাসীর কাছে শান্তিনিকেতন। আমি সুযোগ পেলেই সেখানে যেতাম একা বা বন্ধুর সাথে। গত বছরের এই সময়ে কলেজ শেষ করে আমি আমার এক বন্ধু সেখানে যাই। সে সময় নদীর পানি কম থাকায় ওপারের উঁচু চরগুলো দেখতে ছোটখাটো পাহাড়ের সারির মতো লাগছিল। আমার সাথে খাতা পেন্সিল থাকায় আমি সেখানে বসে
পড়ি এবং নদীর পাড়ে অসাধারণ দৃশ্য আঁকার জন্য। বলে রাখি, তখন আমার কাছে শুধুমাত্র বই, আর্ট পেপার আর পেন্সিল ছিল। আমি আর্ট পেপারটি বইয়ের উপর রেখে ছবি আঁকতে থাকি। কিন্তু কে জানতো সেদিন আমি আমার জীবনের অভিশপ্ত এক ছবি এঁকেছি। এরপর আমি ছবি আঁকা শেষ করে বাসায় চলে আসি। রাতে আমি যখন ছবিটি ভালো করে দেখলাম, তখন হঠাৎ ছবিটির উল্টো পাশে আমার চোখ পড়ল। আমি চমকে উঠি। আপনারা জানেন যে কোনো কাগজে কিছু আঁকলে তার উল্টা পাশেও তার সাথে ছাপ পড়ে, কিন্তু তখন আমি দেখলাম আমার আঁকা ছবিটির উল্টো পাশে কোনো ছাপ নেই। তার বদলে সেখানে একটি মেয়ের মুখের আকৃতির হালকা প্রতিচ্ছবি। এটা দেখে আমি খুব অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। ঘটনাটি এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু না, এরপর সমস্যা শুরু হলো। সেদিন হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম খুবই মৃদু স্বরে কান্নার আওয়াজ। আওয়াজটা ছিল মেয়েলি কণ্ঠস্বর। আওয়াজটা আসছিল আমার রুমের বারান্দা থেকে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মনে মনে দোয়া পড়তে থাকি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এবং আমি ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি যা দেখি সেটা ছিল সত্যিই খুব ভয়ঙ্কর। আমি দেখলাম আমার রুমের মেঝেতে ও বারান্দায় অনেক চুল পড়ে আছে। এই সমস্যাটা এখনো আমার রুমে হয়। এরপর এই ঘটনাগুলো আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি। তারা বলে রেইনউইক বাঁধে এর আগে একটি মেয়ের অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছিল। তাছাড়া ওই জায়গাটা তেমন সুবিধার না। এসব শুনে আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আমি সেই অভিশপ্ত ছবিটি পুড়িয়ে ফেলি। এরপর দোয়া পড়ে আমার রুম বন্ধ করা হয়। তারপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি আজও জানি না কেন আমার সাথে এসব ঘটেছিল। এর উত্তর নেই। এই ছিল আমার ঘটনা এবং এটা একটা সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আপনার কি কখনো হয়েছে যে বাসায় হয়তো কোনোই ফিমেল কেউ নেই, বাট আপনি হঠাৎ করে বড় চুল পাচ্ছেন, খুব মানে হর হামেশা বিভিন্ন জায়গায় পাচ্ছেন। আপনি জানেন যে আপনি সারাদিন একাই ছিলেন, কোনো গেস্ট আসেনি, কেউ আসেনি, তারপরেও আপনি বিভিন্ন জায়গায় বড় চুল দেখছেন। এরকম কি হয় নাকি আপনার বাসাতেও? জানাতে পারেন আমাকে এসএমএস এর মাধ্যমে বা ইমেইল করে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি এবং তারপরে আমাদের নতুন আরো দুজন গেস্ট আমাদের এখানে জয়েন করছেন, তাদের কাছ থেকে ঘটনা শুনবো। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি ফ্যাম। ফিরে এলাম আবার। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। চলছে ভূত FM এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনারা যে যেখানে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আওলাদ আমাদের সাথে রয়েছেন এবং ঢাকা থেকে তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে এই ব্যাপারটা আমার ক্ষেত্রে মাঝে মাঝে চুলের ব্যাপারটা। আমাদেরকে বিজয় লিখেছেন, তুলা রাশির মানুষের সাথে অলওয়েজ খারাপ কিছু হয়। যদি খারাপ কিছু হয়েই থাকে, তুলা রাশির যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ঘটনাগুলো আপনাদের কাছে না রেখে আমাদের কাছে দিয়ে দিন। এছাড়াও সৌরভ আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার ভূত এফএম। ব্যাপারটা হচ্ছে ভূত এফএম অগাস্টে শুরু হয়েছিল ফার্স্ট অফ অল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলা নববর্ষ সামনে, আমরা বাংলা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। বছরের শেষ ভূত এফএম এটা বলতে পারি। বাট আপনি কোত্থেকে নিউ ইয়ার পেলেন আমি ঠিক বুঝিনি। আমাদেরকে রেহমান মেজবা লিখেছেন বরিশাল থেকে, শেরে বাংলা মেডিকেল কলেজে তিনি আছেন তার আব্বুকে নিয়ে এবং তিনি শুনছেন। ঈশা আমাদের খুলনা থেকে লিখেছেন, তিনি শুনছেন আমাদের সাথে, বাসার সবাই ঘুম। এখন যদি এসএমএস না পড়া হয় তার অনেক খারাপ লাগবে, তো আমি পড়ে ফেললাম। জয়া আমাদের লিখেছেন যে সেকেন্ড ঘটনাটা অসম। নাভিদ আমাদের লিখেছেন ভালো লাগছে। রায়হান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন নাবিল। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাসিয়া এবং ফারাজ আজিমপুর থেকে। এছাড়াও অরুফ ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন।
আমাদের সাথে রয়েছেন শহীদ চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রোমান খুলনা থেকে, এবং তিনি তার SMS পড়তে বলেছেন। আজিয়ান নূর ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন হাবিবা সহ আরো অনেকে। আপনাদের বাকি SMS গুলো আস্তে আস্তে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। আপাতত চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ আলভি ওমর বলছি, এসেছি ওয়েস্ট ধানমন্ডি শঙ্কর থেকে। চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের সাথে। জি। আমরা দুইজন বর্তমানে একসাথে ক্লাস করছি। তো আমার ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগে একটু বলে নিই প্লিজ। ওনার বাবারা হচ্ছে আপনার 4 ভাই 2 বোন। ওনার বাবা হচ্ছে মেজো ভাই, ওনার একজন বড় ভাই আছেন সেজো ভাই, আর ছোট ভাই, আর 2জন বোন আছে। 2জন বোনই হচ্ছে সবার থেকে ছোট আর কি, ছোট 2 বোন। তো আমার এই ফ্রেন্ডের সাথে যে কাহিনীটা ঘটেছে সেটা হচ্ছে ওনার যে ছোট চাচা ছিলেন, জি। তো মানে ওনারা পুরা মানে এন্টার ফ্যামিলিটা অনেক ওয়েল, মানে বিপুল পরিমাণের রিচ ওনারা। আমার এই ফ্রেন্ডের যে দাদা ছিলেন, মানে ফ্রেন্ডের বাবার বাবা, উনি হচ্ছেন মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি দিয়ে গেছেন পুরো ফ্যামিলিকে ভাগাভাগি করে। তো ছোট চাচাকে সব থেকে বেশি সম্পত্তি, মানে অনেকখানি সম্পত্তি দিয়েছিলেন। তো যেটা কারণে ছোট চাচা অ্যাকচুয়ালি ওয়েলটা অনেক বেশি পায়। আচ্ছা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ছোট চাচার বিয়ের পর। ছোট চাচা যাকে বিয়ে করেন চাচি, উনি হচ্ছেন মানে ইট টার্নড আউট টু বি দ্যাট শি ইজ আ ভেরি গ্রিডি ওম্যান, অনেক লোভী একজন বুঝতে পেরেছি। মহিলা ছিলেন। তো উনি বিয়ে করেছেন আপনার এক্স্যাক্টলি 3 ইয়ার্স ব্যাক, 3 ইয়ার্স আগে বিয়ে করেছেন। তো কাহিনীটা শুরু হয় আপনার বিয়ের ঠিক 3-4 মাস পর থেকেই। জি। ওনাদের ফ্যামিলিতে অনেক রকম প্রবলেম স্টার্ট হয়। স্পেশালি ছোট চাচার সাথে সব থেকে বেশি প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আপনার ছোট চাচার বিজনেস অনেক প্রবলেম হতে থাকে, বিজনেস ফল করতে থাকে। তারপর আস্তে আস্তে আপনার পার্সোনাল যে রিলেশনশিপ ছিল মানে ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা অনেক খারাপ হতে থাকে। ছোট চাচার মানে বিহেভিয়ার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, উনি একটু তেচেতে যান। তো বাসার সবাই প্রথমে ভাবেন যে মানে বিজনেসে একটু খারাপ যাওয়ার কারণে হয়তো এই জিনিসটা হয়েছে, এটা খুব স্বাভাবিক। তো আস্তে আস্তে দেখা গেল যে না, জিনিসটা আস্তে আস্তে বেড়েই চলেছে, মানে ছোট চাচা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করছিল না, ওনার আপনার হেলথ অনেক ডিটেরিয়েট করছিল। তো আর চাচির সাথে সবসময় ঝগড়া হতো, মানে ইন্টার ফ্যামিলির সাথে অনেক বেশি ঝগড়া হতো। ওনার ভাই বোনের সাথে সবার সাথে ঠিকভাবে কথা বলতেন না, কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে উনি আসতে চাইতেন না, অ্যাটেন্ড করতেন না ঠিকভাবে। তো জিনিসটা আস্তে আস্তে খালি উনার সাথে না, আমার ফ্রেন্ডের যে বাবা এবং তাদের মানে বাবার যে ভাইরা, মানে আমার ফ্রেন্ডের যে চাচারা, মেজো চাচা, তারপরে হচ্ছে আপনার সেজো চাচা এবং ফুপি যারা ছিলেন 2জন বোন, ওনাদের সবার সাথে আস্তে আস্তে কাহিনীটা শুরু হয় যে ওনাদের সবারই বিজনেস না পারিবারিক কোনো না কোনো একটা সমস্যা স্টার্ট হয় এবং সমস্যা আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তো কাহিনীটা যেটা হয় সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে যেহেতু আমি শুনেছি, আমার ফ্রেন্ড মানে ওনার আম্মুর সাথে একটা অনেক বড় একটা কাহিনী হয়। সেটা হচ্ছে আন্টি হচ্ছে উনি অনেক ফরেস্টগার একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবসময় হাতে তসবিহ নিয়ে থাকেন, আল্লাহর মানে অনেক ইবাদত করেন উনি। তো ওনার সাথে যে জিনিসটা হয়, উনি হঠাৎ করে মানে উনার যে মানে আমার ফ্রেন্ডের ছোট চাচার বিয়ের ঠিক 6-7 মাস পরে উনার যে সমস্যাটা হয় স্টার্ট করে, মানে আমার ফ্রেন্ডের আম্মুর আর কি আন্টির, যে উনি আপনার মানে বাসার থেকে বের হতে পারতেন না। বাসার থেকে বের হলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়তেন। ইভেন আমার ফ্রেন্ডের যে মানে স্যার ছিল, যে স্যারের কাছে আমরা একসাথে পড়ি, সেই স্যারও উনাকে যদি ডাকতেন যে আসেন ভাবে আসেন আপনার ছেলে ব্যাপারে কিছু কথা বলতাম সামনাসামনি, উনি বলতেন যে হ্যাঁ আসবো, আমার শরীরটা অনেক খারাপ, আমি মানে অ্যাকচুয়ালি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাই। তো মানে আন্টি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যেত, উনি বাসার থেকে বেরোতে পারতো না। ইভেন বাসার থেকে বের হয়ে লিফট থেকে নেমে যে গাড়িতে উঠবেন, এতটুকু উঠতে উনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, শ্বাসকষ্ট উঠতো, মানে অনেক রকম শরীরে ব্যথা করতো। তো আন্টি ফার্স্টে জিনিসটা বুঝতে পারলো না, মানে চিকিৎসা করালেন, চিকিৎসা সবকিছু ওকে আসলো, মানে সেরকম কোনো প্রবলেম নেই, আন্টি একটু জাস্ট মানে ডায়াবেটিস ছিল, এছাড়া মেজর কোনো প্রবলেম আন্টি ছিল না। আচ্ছা। তো আন্টি যখন যে জিনিসটা বুঝতে পারলেন যে মানে প্রভাবটা খালি উনার উপরে পড়ছে না, মানে উনার ছেলের সাথেও মেয়ের সাথেও হচ্ছে, যেমন আমার যে ফ্রেন্ডটা, উনার একজন বোন আছে, বড় বোন, উনি হচ্ছেন আপনার মানে মেডিকেলে পড়ছেন এখন। তো উনারও পড়ালেখার প্রতি মানে একটু অমনোযোগী হয়ে যাবে, সবার কোনো না কোনো সবারই কোনো না কোনো সমস্যা হচ্ছে আর কি, মানে পুরো ইন্টার ফ্যামিলির মধ্যে প্রবলেমটা হচ্ছে। তো এইটা নিয়ে ডিসকাশন করার পর যেটা হলো যে আমার আন্টির মানে ওই আন্টির সাথে যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে মানে যে কাহিনীটা পরে আন্টি আর কি ইনিশিয়েটিভ নেওয়া স্টার্ট করলো যে না এখানে খারাপ কিছু হচ্ছে, আমার একটা না একটা কিছু করা দরকার, এটা কোনো ডক্টর কিংবা কোনো ফিজিশিয়ান দিয়ে এই জিনিসটা ঠিক করা যাবে না। তো আন্টি এরকম একদিন রাত্রেবেলা শুয়ে আছে। তো ওই দিন বাসায় আঙ্কেল ছিলেন না, কারণ আঙ্কেল আপনার বিভিন্ন কাজে আপনার ঢাকার বাইরে নাহলে বাংলাদেশের বাইরে যেতে হতো। তো আঙ্কেল সম্ভবত তখন বাংলাদেশের বাইরেই ছিলেন। তো আন্টি এরকম রুমের মধ্যে একলা শুয়ে আছেন।
তো শুয়ে থাকার পর মানে মানে রাতে অ্যারাউন্ড 2:30 কি 3 এর মধ্যে হবে, আন্টির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা কেন ভাঙে সেটা হচ্ছে আন্টি যে জিনিসটা লক্ষ্য করেন সেটা হচ্ছে আন্টির মানে একটা ফিস ফিস আওয়াজ উনার কানে ভেসে আসে, মানে এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড উনি শুনতে পারেন যে কেউ মানে বিড়বিড় করে কিছু একটা পড়ছে উনার পাশে দাঁড়িয়ে। তো উনি ফার্স্টে জিনিসটা অত একটা ইয়ে করেন না, বিকজ আন্টির সাথে এরকম অনেক কিছুই ঘটতে থাকে, কয়েকদিন ধরে ঘটছে। তো আন্টি আয়তুল কুরসি স্টার্ট করেন, আয়তুল কুরসি এবং সূরা টুরার পরে উনি চেষ্টা করেন টু গেট ব্যাক টু স্লিপ এগেইন। তো কিছুতে উনি ঘুমাতে পারছেন না। তো জিনিসটা অ্যাকচুয়ালি বাড়তে বাড়তে একটু পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জোরে জোরে একটা নিঃশ্বাস আন্টির ঘাড়ে পড়ে, একটু পর পড়ছে, মানে জোরে জোরে আন্টির পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো আন্টি এটাতে একটু মানে একটু নড়ে চড়ে ইয়ে হয়, মানে আন্টি একটু টনক নড়ে যে মানে জিনিসটা কি হচ্ছে, এরকম নিঃশ্বাস কে ফেলছে আমার পাশে। তো আন্টি ফার্স্টে চিন্তা করে যে আন্টি তাকিয়ে দেখবে নাকি দেখবে না, কজ দেখলে আবার কি না কি দেখে এই জন্য একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক আন্টি একটু সাহস করে আপনার ডান পাশে তাকায়, তাকানোর পর যে জিনিসটা দেখে অনেক লম্বা একটা ফিগার সেটা দাঁড়িয়ে আছে। তো যদি আমি যে একটু রুমের ডিসক্রিপশনটা দিয়ে নিই, আন্টির যে রুমটা, আন্টির রুমের একদম সোজাসুজি হচ্ছে দরজা, মানে দরজা দিয়ে ঢুকে হচ্ছে আন্টির বেড। তো দরজার সামনে হচ্ছে আপনার ডাইনিং টেবিল, মানে ডাইনিং রুমটা। তো ডাইনিং রুমে একটা লাইট সবসময় জ্বলে ওদের বাসায় সারা রাত। তো আন্টি যে জিনিসটা দেখতে পারলো, মানে ফিগারটা এত বেশি লম্বা ছিল যে যখন ফিগারটা আন্টির পাশে দাঁড়িয়েছে মানে লাইটটা অলমোস্ট ব্লক হয়ে গিয়েছিল, মানে দুই পাশ থেকে লাইটটা পড়ছিল। বাস দেখা যাচ্ছে যে ফিগারটা অনেক লম্বা, মানে সাধারণত কোনো এত লম্বা আন্টির ছেলেও না, এত লম্বা আন্টির মেয়েও না, মানে আপু এত লম্বা না, আমার ফ্রেন্ড এত লম্বা না। তো বাসায় এত লম্বা কে আমার পাশে? তো যখন এই জিনিসটা বুঝতে পারলো যে এখানে কিছু সামথিং রং, সাথে সাথে ওই জিনিসটা যে জিনিস মানে ওই শ্যাডোটা যেই কাজটা করলো সেটা হচ্ছে আন্টির গলাটা খুব জোরে ভাবে চেপে ধরলো এবং আন্টির নিঃশ্বাস টিশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছিল। আন্টি আয়তুল কুরসি অনেক জোরে জোরে পড়া স্টার্ট করলেন, আল্লাহর নাম অনেক জোরে জোরে নেওয়া স্টার্ট করলেন। তো কিছুক্ষণ এরকম মানে ধস্তাধস্তি ইয়ে করার পর অবশেষে জিনিসটা যখন হালকা করে একটু ছাড়লো, আন্টি অনেক জোরে একটা চিল্লানি দিলেন। তো চিল্লান দেওয়ার পর যে জিনিসটা হলো, আমার ফ্রেন্ড রুম থেকে বের হয়ে আসে, আপুও রুম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর আন্টি হচ্ছে, আমি রাসেল ভাই বলে রাখি যে আন্টি হচ্ছে খুব স্ট্রং একটা পার্সন, মানে উনি সহজে কোনো অবস্থাতে ভেঙে পড়েন না। উনি নামাজ রোজা মানে নামাজ টামাজ অনেক পড়েন, নামাজ কালাম পড়েন, আর আল্লাহর উপর অনেক দৃঢ় বিশ্বাস আছে ওনার, ফরেজগার মানুষ। তো আন্টি মানে সহজে ভেঙে পড়ে না। কিন্তু ওই দিন যে জিনিসটা আমার ফ্রেন্ড বললো যে আমি কখনো আম্মুকে এরকম দেখিনি, মানে আম্মু এত ভয় পাইছে দ্যাট শি স্টার্টেড ক্রাইং, মানে শি গট টোটালি ফ্রিকড আউট, যে মানে এত ফ্রিকড আউট হয়েছে যে কেঁদে দিছে পুরা। তো এটা খুবই আনইউজুয়াল ছিল। তো এরপরে আন্টি যে জিনিসটা চিন্তা করলো যে না, এখানে মানে কোনো একটা খারাপ কিছু হচ্ছে, আমি ঠিকভাবে খেতে পারছি না, তারপর আমি বাসার থেকে বেরোতে পারছি না, আমার বাসার কোনো প্রেজেন্স আমি কন্টিনিউয়াস ফিল করতে পারছি, একা থাকতে পারছি না। এই কাহিনীটার পরে আন্টির মেয়েকে নিয়ে এসে মানে আপুকে নিয়ে এসে আন্টির সাথে শোয়াতো রাত্রেবেলা। তো জিনিসটা যখন সমস্যাটা বেড়ে চললো, তো আন্টি চিন্তা করলো যে না, এখন একটা কিছু দেখাতে হবে, মানে হুজুর কিংবা পীর কাউকে একজন দেখাতে হবে, ম্যাটারটা রিলিজিয়াস ম্যাটারে নিতে হবে। তো একজন পীরকে আন্টি স্বাভাবিক দেখায়, মানে উনি অনেক বড় একজন পীর ছিলেন। তো পীর যে জিনিসটা অ্যানালাইসিস করে, ডিসকভার করে বের করে যে উনাদের এন্টায়ার ফ্যামিলিকে বান মারা হয়েছে। বান মারা মানে অ্যাকচুয়ালি যেটা মানে যদি আমি মানে মডার্ন ইয়েতে বলি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আন্টি এখন জিজ্ঞেস করলেন যে মানে এটা সলিউশনটা কি? তো পীর বলে আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে সব ইয়ে করে দিব, অমুক সময় অমুক টাইমে মাগরিবের আজানের পর আপনাদের পুরা এন্টায়ার ফ্যামিলির মধ্যে 14 জন জিন যাবেন, পুরা ফ্যামিলিতে 14 জন জিন যাবেন এবং 14 জন জিনকে আপনাদের বাসায় ঢুকতে দিতে হবে এবং উনারাই যা করা সবকিছু করবে, আপনারা এর পরটাই দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলছে, মানে ও নিজে হচ্ছে উইটনেস। এরকম মাগরিবের পর ওদিন সবাই ওনারা বাসায় ছিলেন, ইভেন আঙ্কেলও ছিলেন। তো আপনার মাগরিবের পর ঠিক মাগরিবের আজানটা শেষ হওয়ার পর ওদের বাসায় কলিং বেল বাজার পর দেখেন যে একজন লোক এসছেন। লোকটা হচ্ছে আলখাল্লা পরা, অনেক লম্বা, ফর্সা, প্রায় অলমোস্ট 6 ফিটের উপরে হবে, দাড়ি, আর হচ্ছে আপনার মাথায় পাগড়ি পরা, হাতে একটা তসবি। তো উনি ঢোকার পর বলে যে সবাইকে বাসার থেকে বের হয়ে যেতে। তো আন্টি বলে আমি তো বাসা থেকে বের হতে পারবো না, আমার তো বের হলেই সমস্যা হয়। তো উনি বলেন যে কোনো সমস্যা নাই, আমি আছি, আপনি ভয় পেন না, আপনার বাসা থেকে একটু জাস্ট বাসার বাইরে যেয়ে দাঁড়ান। তো ওরা সবাই বাসার বাইরে যেয়ে দাঁড়ায় এবং 15 মিনিট পর উনি বাসার থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর যে জিনিসটা সবাই দেখতে পারে যে উনার হাতে 14টা তাবিজ, 14টা তাবিজ ছিল উনার হাতে, এবং উনি এই তাবিজগুলা দিয়ে বলেন যে মানে এই তাবিজগুলো আপনারা পুড়িয়ে ফেলেন কিংবা কোনো সমুদ্র কিংবা সাগরে ফেলিয়ে দেন, আশেপাশে দেখেন না, যত দ্রুত সম্ভব। তো ঠিক আছে, উনি এটা করে দিয়ে চলে যান। চলে যাওয়ার পর যে জিনিসটা হয়, পরে আন্টি আবার সেই পীরের কাছে যান। পীরের কাছে যাওয়ার পর
এর মধ্যে যে জিনিসটা হয়, এই কাহিনীটা হতে হতে আপনার মানে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে। মানে এই কাহিনীটা হয়েছে কাহিনীটা হয়েছে রিসেন্টলি, মানে তাবিজ যেটা পেয়েছে, তাবিজটা পেয়েছে জাস্ট লাস্ট ইয়ার। বাট ওদের ফ্যামিলি যে প্রবলেমটা 3 ইয়ার্স ধরে চলছিল। তো ছোট চাচার যে অবস্থাটা হয়, মানে লাস্ট উনি মারাই গিয়েছেন লাস্ট ইয়ার। সো এটা খুব আনফরচুনেট ছিল, বিকজ উনি পারফেক্ট একজন হেলদি একটা পার্সন ছিল, ওনার কোনো মানে ডিজিজ ছিল না, সেরকম মেজর কোনো প্রবলেম ছিল না। ওনাকে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কোনো সমস্যা পড়েনি, মানে কোনো সমস্যা ধরা পড়েনি। তো লাস্টে উনি মারা যান। তো মারা যাওয়ার আগ মুহূর্তে মানে এই পীর যে জিনিসটা বলেন সেটা হচ্ছে যে আপনার এই ছোট চাচাকে এমন ভাবে বান মারা হয়েছে যে মানে উনার বডির থেকে সবকিছু মানে নর্মাল যে ভাষাটা বলতে হয় যে চিপড়িয়ে বের করে ফেলা হয়েছে। মানে চিপড়িয়ে বের করে অ্যাজ ইফ যে উনার যে ন্যাচারাল যে মানে স্পিরিচুয়াল ফোর্সটা আছে, যেটা দিয়ে মানুষ মানে পজিটিভ যে ফোর্সটা, যেটা দিয়ে মানুষ সবকিছু করে, মানে পজিটিভিটি যে জিনিসটা ওটা নাই। আছে, ওইটা সবকিছু মেন্টালি ওকে ব্রেক করে সবকিছু বডি থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। এবং উনি মরার সময় উনার স্টেট খুবই খারাপ ছিল, মানে একদম লিটারালি মানে বোনস গুলা পর্যন্ত ভিজিবল ছিল, মানে কোনো শরীরে কোনো মাংস টাংস ছিল না, বুকের যে মানে আপনার অনেক শুকিয়ে গিয়েছিলেন তিনি। চেস্ট রিপস টিপ সব বের হয়ে আসছিল, এরকম একটা অবস্থা। তো পীর যে জিনিসটা বলে যে মানে মরার আগে আর কি লাস্ট ইয়ার, যে এই কাজটা করেছে কি, এই কাজটা করেছে হচ্ছে উনারই ওয়াইফ, ছোট চাচি, মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি, এবং এটা করেছিল হচ্ছে আপনার সম্পত্তির লোভে। এবং এই জিনিসটা যেটা করা হয়েছিল, মানে যেই লোকটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, সেই লোক এই একইভাবে, রাসেল ভাই এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 14টা জিন, খারাপ জিন পাঠিয়ে তাদের বাসায়, প্রত্যেকজনের বাসায়, প্রত্যেকটা চাচা এবং ফুপুর বাসায় আপনার 14টা করে তাবিজ রাখে। এই তাবিজ ছিল আপনার বিছানার ভিতরে, বিছানার তোষকের ভিতরে, বিছানার পায়ার ভিতরে। ইভেন সব থেকে মানে আরেকটা যেটা উইয়ার্ড যে জিনিসটা লাগছে, সেটা হচ্ছে আপনার মানে ওদের বাসায় যে কার্পেট ছিল, ইভেন ওই কার্পেটের উপর জায়নামাজ বিষয়ে আপনার নামাজ পড়তো, ওই কার্পেটের নিচে তাবিজ পর্যন্ত পাওয়া যায়। একটা জিনিস আপনাকে আমি তাহলে প্রশ্ন করবো, আপনি যেহেতু এটা নিয়ে অনেক কিছু বললেন, সেটা হচ্ছে যে এই যে তাবিজগুলো, এই তাবিজগুলো কি প্রতিবারই হুজুর বা অন্য কারো শরণাপন্ন হওয়ার পরে জিনরাই বের করেছিলেন, নাকি কেউ নিজেরাও পেয়েছিলেন না না তাবিজগুলো? না, জিন্নাই বের করেছিলেন। নিজেরা পাওয়া যায় না এই তাবিজ? নিজেরা পাওয়া যায় না, এবং জিন্নাই বের করেছিলেন। এবং মানে উনি পীরের কাছ থেকে জিনিসটা জানতে পারেন যে তাবিজগুলো কোথায় কোথায় রাখা এই হয়েছে। তাবিজগুলো বের করে নিয়ে আসার পরে ফ্যামিলিতে কি পরিবর্তন আসলো? এখন ওনাদের ফ্যামিলি যথেষ্ট ভালো আছে, এবং ওই চাচিকে প্রবলেম গুলো ওনারা- ফেস হ্যাঁ, করছে মানে না? চাচিকে ফ্যামিলি থেকে ওনারা বের করে দেয়, কজ মানে যে জিনিসটা কাহিনীটা করছে এটা অনেক খারাপ একটা। উনি কি পরে স্বীকার করেছিলেন? হ্যাঁ, যে উনি এটা- পরে স্বীকার আচ্ছা, করেছিলেন যে করেছিলেন। উনি এটা সম্পত্তির লোভে করেছিলেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একবার জানিয়ে দিই যে আমাদের SMS করতে চান, আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm। আর আমাদের ফেসবুকের যে অ্যাড্রেস গুলো সেগুলো জানিয়ে দিচ্ছি, facebook.com/radio.furti and facebook.com/bhutfm.russell, BHWTFM.RUSSELL। এখানে এসে আপনারা কমেন্ট করতে পারেন, ছবিতে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, এবং এই ঘটনাটা আপনার জন্য আমি পড়ে শোনাচ্ছি, এবং আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঠিক যেভাবে লিখেছেন আমি পড়ছি সেভাবেই, যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোর দলে। আমি ফয়সাল আহমেদ, ঢাকায় ধানমন্ডি এলাকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, পাশাপাশি জব করছি। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথে 6 মাস আগে ধানমন্ডি এলাকায় যার প্রভাব পড়ে আমার বাসাতে। আগেই বলে রাখি, আমার বাসা টাঙ্গাইলের কোনো একটা জায়গাতে। আমাদের ফ্ল্যাটটি দ্বিতীয় তলার, দুইটি রুম, 5 জন করে থাকি। সেদিন আমার রুমে কেউ ছিল না, ভার্সিটি বন্ধ থাকার কারণে সবাই বাসায় গিয়েছিল। পাশের রুমে 2 জন ছিল, চাকরি করার কারণে আমি যেতে পারি নাই, এবং আমি অনেক রাত জেগে পড়াশোনা করি। রাত আনুমানিক 1:30টার দিকে ঘুমিয়ে যাই। ঘটনাগুলো ঘটে ঘুমানোর পরে। হঠাৎ আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রুমের জানালা দিয়ে কেউ প্রবেশ করলো এবং আমার মাথার কাছে বসলো। ধীরে ধীরে সে আমার বুকের উপরে চেপে বসলো এবং আমার গলাটা চেপে ধরলো। আমি স্বপ্নতেই তার চেহারাটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। খুব ভয়ঙ্কর একটা চেহারা, পুরো মুখটা ছিল পোড়ানো,
চোখ ছিল রক্তাক্ত, আমার দিকে তাকিয়ে আছে। আমি স্বপ্নে যতটুকু পারি চিৎকার করার চেষ্টা করছি, হাত পা নাড়ানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর আমি জেগে যাই এবং আমার মাথার কাছে একটা কালো অবয়ব স্পষ্ট জানালা দিয়ে বের হয়ে যেতে দেখি। তখন আমার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। একদিকে আমার চিৎকার শুনে, এদিকে আমার চিৎকার শুনে পাশের রুমের দুজন আমার রুমের দরজায় নক করে। আমি তাড়াহুড়ো করে রুমের লাইটটি জ্বালিয়ে দরজা খুলে দিই। চিৎকার করার কারণ জানতে চাইলে আমি আমার সব কথা খুলে বলি। সেদিন রাতে আমি আর একা না থেকে তাদের রুমে গিয়ে ঘুমাই। সেদিন রাতে আল্লাহর রহমতে আর কিছু হয়। ঘটনাটি এখানে শেষ হতে পারত। পরের দিন সকাল থেকেই আমার প্রচন্ড জ্বর হয়। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতাম, যেতে ভয় পেয়েছি, এ কারণে হয়তো জ্বর এসেছে। কিন্তু আমার রাতে গলার ঠিক যে জায়গায় ধরেছিল ঠিক সেই জায়গাটা পোড়া উঠতে থাকে। একদিনে তা অনেক বড় হয়ে যায় এবং 3 থেকে 4 দিনের মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিছু হচ্ছিল না। এবং আচ্ছা, এটা ফোড়া হবে বলে লিখেছেন উনি, এবং ধীরে ধীরে সেটা বড় হতে থাকে। সবশেষে আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমার জ্বর এবং ফোড়াটা কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। অনেকটা সুস্থতার দিকে আমি। জীবনের স্মরণীয় বা দুর্ঘটনা ঘটে সেই রাতে। আমি ফোনে কথা বলছিলাম, রাত্রি তখন 12টা হবে। আমার রুমের লাইট অফ ছিল, বারান্দায় কি ডিম লাইট জ্বালানো ছিল এবং বারান্দার দরজাটা খোলা ছিল। সব মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি যেখানে শুয়ে আছি সেটা দরজার থেকে 4 হাত দূরে। দরজাতে আমার চোখ একদম, আমি সোজা চোখ বরাবর, এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার দরজার চোখটা পড়ে এবং আমি যা দেখলাম তা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখছি সেদিন রাতের স্বপ্নে ঠিক যেমন দেখেছি সেই মানুষটি আমার দরজায় বিকট ভয়ানক চেহারায় দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরাতে পারছি না, মুখটা এবং মাথাটা নাড়াচাড়া করছিলাম এবং যার সাথে ফোনে কথা বলছিলাম ও পাশ থেকে হ্যালো হ্যালো বলছে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছি না। প্রায় 1 মিনিটের মতো আমি দেখেছি। এক পর্যায়ে সে আমার দিকে আসা শুরু করে এবং এইটা দেখে সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে আমার সংজ্ঞা হারিয়ে ফেলি। চিৎকারটা কেউ শুনতে পায়নি, শুধু ফোনে যার সাথে কথা বলছি সে ছাড়া সে বুঝতে পারে আমার কিছু একটা হয়েছে, কেননা এর আগের ঘটনাটা সে জানে। সে পাশের বাসার চাচাতো ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে বলে আমার কিছু হয়েছে। তাড়াতাড়ি এসে সবাই ডেকে তোলে আমাকে এবং আমার রুমে লক খুলে রুমে গিয়ে আমি দেখি যে সবাই দেখে যে আমি বারান্দায় পড়ে আছি। সবাই পানি নিয়ে আমাকে কিছুটা সুস্থ করে। পরের দিন মাদ্রাসায় হুজুর এনে সবকিছু তার কাছে, তিনি সবকিছু শোনেন এবং তার কথা অনুযায়ী আমি যে বাসায় থাকতাম তার নিচে গাড়ি রাখার জায়গায় ঠিক সেখানে একটা লাশবাহী গাড়ি থাকতো। সেটা আমরা নিয়মিতই দেখতাম। এতগুলো লোক থাকি, কখনো ভয় পেতাম না। যেদিন রাত থেকে ঘটনা শুরু সেদিন থেকে ওই গাড়ি নিয়ে একটি ফাঁসির লাশ নেয়ার জন্য তোলা হয় ওই গাড়িতে, এবং ড্রাইভার সহকারী না থাকায় সে আর একা যাওয়ার সাহস করেনি এবং কাউকে না বলে গাড়িটির ভেতরে এমন একটা লাশ রেখে দিয়েছিল যেটা আমার পিছু লেগেছিল। বর্তমানে হুজুরের পরামর্শ অনুযায়ী আমি এখন পুরোপুরি সুস্থ, সেই বাসায় আছি, কিন্তু কেউ না থাকলে আমি একা থাকি না। এবং ভালো লাগলে আমার এই ঘটনাটা পড়ে শোনাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং রাতের বেলায় ঘুম ভেঙে উঠে অস্বাভাবিক কিছু দেখে ফেলা এবং অস্বাভাবিক কোনো কিছুর সাথে জড়িয়ে পড়া, এটা অনেকের লাইফেই ঘটে এবং এই জিনিসটা খুবই ভয়ঙ্কর। আশা করছি যে এরকম ভয়ঙ্কর ব্যাপার আপনাদের এরকম অভিজ্ঞতা না হোক। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের অনেক SMS আছে, অনেক ইমেল আছে, সেগুলো পড়তে হবে। আশা করছি যে সেগুলো আমরা এক একে পড়বো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক রহমান, নিউজ কার্টন থেকে এসেছি। আমি ঘটনায় চলে যাই সরাসরি। এই ঘটনাটি ঘটেছিল ব্যাক ইন 2011। এটা আমার নানুর বাড়িতে ঘটেছে, নোয়াখালীর মিরওয়ারিশপুরে। এইটা ছিল আপনার ঈদের সময় কাহিনী। ঈদের সময় আমরা কাজিনরা আমরা সবাই নোয়াখালীতে ঈদ করতে যেতাম। তো ঈদের সময়, এটা ছিল উইন্টার সিজন। তো ব্যাডমিন্টন খেলতাম আমরা রাতের বেলা। আচ্ছা, ব্যাডমিন্টন খেলতাম আমরা, বাড়ির সামনে একটা মাঠ ছিল, ওই মাঠে আমরা ব্যাডমিন্টন খেলতাম। আপনার রাতের 12টার পরেই ইউজুয়ালি খেলতাম। তো খেলা প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত আমরা খেলতাম।
এটা রেগুলার করতেন আপনারা? রেগুলার আমরা যতদিন বাড়িতে থাকতাম। তো এরপরে এরকমই একদিন আমরা খেলে ওখানে খেলছিলাম, খেলা শেষে আমরা আরেকটা কথা বলি, ওইখানের পাশে মাঠের পাশে একটা বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেখানে 3টা রুম পাশাপাশি। মাঝখানের রুমে আপনার ওই ওই বাড়ির যে মসজিদে যে ইমাম ছিল, ইমাম থাকতো ওখানে। আচ্ছা আর ওই রুমের বাহিরে, ইমামের ওই রুমের বাহিরে একটা স্টোর রুম ছিল, ছোট একটা রুম। আচ্ছা রুমের কোনো দরজা নেই, শুধু একটা জানালা আছে, কোনো দরজা নেই, দরজা খোলা, এবং ওই রুমটা খুবই ছোট। তো আমরা খেলার আগে ওই রুমটাতে আপনার আমাদের মানি ব্যাগ অথবা জ্যাকেট ট্যাকেট যা ছিল সব ওখানে রাখতাম খেলার আগে। আচ্ছা খেলা শেষে যে যার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে চলে যেত। তো ওইরকম আমরা একদিন খেলা শেষ করে সবাই যে যার যার মতো আপনার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে সবাই চলে গিয়েছে। তো যাওয়ার পরে আপনার বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া সে বলে যে আমি মানি ব্যাগটা রেখে এসেছি ভুলে। হুম তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন চল তাহলে নিয়ে আসি। তারপর ভাইয়া আবার একটা কাজিনকে কল দিয়ে বলে যে আচ্ছা এরকম মানি ব্যাগ রেখেছি, একটু চল বের হ বাসা থেকে। তো আমরা বের হলাম, সবাই বের হয়ে আমরা যাচ্ছিলাম। মাঠের সামনে যাওয়ার পরে ভাই আমাকে বলে আছে যা একটু রুম থেকে মানি ব্যাগটা নিয়ে আয়। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি মানি ব্যাগটা পেয়েছি, আপনার একটা শেলফ ছিল ছোট একটা, ওইটার উপরে মানি ব্যাগটা ছিল। আচ্ছা মানি ব্যাগটা নিয়ে বের হয়ে আসছি, রুম থেকে বের হয়েছি, স্টোর রুমটা থেকে বের হওয়ার সময় হঠাৎ আমি একটা আওয়াজ পেলাম, মনে হয় যে কে বলছে কে ওখানে, আচ্ছা গলার আওয়াজ একটা পেয়েছেন? গলার আওয়াজ পেয়েছি। আচ্ছা ক্লিয়ার ছিল না, বাট এরকম কিছু একটা বলেছে। তারপরে আমি একটু ভয় পেয়ে আমি সাথে সাথে ভাইয়ার কাছে চলে আসি, একটু দূর দিয়ে, পাশেই ছিল ওরা। তো এরপর আমি বললাম যে ওখানে একটা আওয়াজ পেয়েছি, কে যেন মনে হয় যে কেউ ছিল না, আমি যখন ম্যানিব্যাগটা নিয়ে বের হচ্ছি দেখেছি কেউ নাই, আওয়াজ পেয়েছি। এরপরে ভাইয়া বললো যে কে থাকবে এখানে এত রাতে। তো এরপরে যেটা হলো, এটা আমার ওই কাজিনটা বলে যাচ্ছে কি আছে দেখি। তো ও রুমের ভিতরে ঢুকে এরপরে সে যেটা দেখলো সে বলেছে, সে ঢুকে ফার্স্টে সামনে কিছু দেখেনি, ঘুরে যখন বের হচ্ছিল রুমের একটা কর্নারে একটা মহিলা, উনি বয়স্ক মহিলা, উনি আপনার হাঁটুর উপরে হাত রেখে বসে আছে একটা রুমের মধ্যে ওই ছোট রুমের মধ্যেই আচ্ছা বসে আছে। এটা দেখে সে অনেক ভয় একটা চিৎকার দিয়ে সে বের হয়ে আসার পরে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো ও বললো যে এখানে কে যেন আছে। তো চিৎকার শুনে নর্মালি আমরা এখানে ভয়ে চিৎকার, ওই দারোয়ান ছিল একটা, ওইখানে দারোয়ানকে আমরা ডাক দেই। তো চিৎকার শুনে বাড়ির 2জন মানুষও চলে আসে। আসার পরে আপনার বললো যে এত রাতে কি হচ্ছে এখানে, এত রাতে কেন আসছো তোমরা? তো আমরা বললাম যে মানিব্যাগ রেখে আসছি, এরকম আপনার কাকে যেন দেখেছি ওখানে বসে আছে। তো দারোয়ান যখন যাওয়ার পরে সবাই 2-1 গেল, যাওয়ার পরে দেখলো যে কেউ নাই ওই রুমটাতে। তো ঠিক ওই মোমেন্টে সবাই বলে যাচ্ছে যে যেখানে আছো সবাই চলে যাও, বাড়িতে চলে যাও, এত রাত আর এখানে থাকার দরকার নেই। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিলেন? আমরা সবাই চলে যাব। এমন সময় আমি যাওয়ার সময় আমার কেন যেন মনে হলো, আমি খুব ভয় ছিলাম, তারপরে কেন যেন মনে হলো পিছে কি একটা যেন আছে বা কিছু একটা ফিল করতে পারছিলাম। আমি পিছে তাকানোর পরে দেখি কি ওই যে জানালাটা ছিল, দরজা ছিল না, জানালাটা ছিল, গ্রিলটা ধরে একটা মহিলাই মনে হচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না বাট শেপটা বোঝা যাচ্ছে, একটা মহিলা মনে হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি আবার ভয় পাই, আমি আবার চিল্লানো শুরু করি এবং আমরা সাথে সাথে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে যাই। এরপরে যখন দিনের বেলা আপনার আবার আসি, ওখানে আসার পরে দারোয়ানকে জিজ্ঞেস করি যে কি অ্যাকচুয়ালি এখানে এরকম কেন হয়েছে। ও দেখেছে, আমিও দেখেছি, কিছু একটা ছিল, আওয়াজ পেয়েছি আমরা, কি ছিল এটা। তো দারোয়ান যেটা বললো যে এই যে বিল্ডিংটা এটা ছিল আপনার পাকিস্তানিদের যুদ্ধের সময় পাকিস্তানিদের ক্যাম্প ছিল এটা। আচ্ছা ওখানে আপনার মানুষজন এনে নির্যাতন করতো, আপনার মহিলাদেরকে বাচ্চাদেরকে এনে ওখানে মেরে ফেলতো, এরকম ছিল ওইখানের কাহিনীটা। এরপরে আপনার ওই যে ইমামকে যখন যে বললাম যে এরকম এটা হয়েছে আপনার রুমের বাইরেই, আপনি মানে এটা কি হতে পারে, তো উনি বলল যে এটা এরকম হয়, এরকম আশেপাশে এগুলো হয়, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা উনি নর্মালি নিয়েছে, এটা উনি আর তেমন কিছু এটা নিয়ে বলেনি। যাই হোক, এরপরে আর আমরা রাতের বেলা ওই জায়গায় যেতাম না, খুব কমই যেতাম, ওই রুমে কোনো দরকার ছাড়া ওখানে আমরা যেতাম না, আমরা খেলা টেলা বন্ধ করে দিয়েছি ওখানে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS এ যাব এখন, এবং অনেকক্ষণ ধরে SMS পড়া হয়নি এবং অনেকে SMS লিখছেন। MDHS রাফি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আমার ভাতিজা আবিদ, আমরা একসাথে ছাদের উপরে শুনছি। অনেক আমাদের বাসাবো থেকে লিখেছেন।
এবং তিনি বলেছেন যে আজকে তার কাছে অবশ্য তেমন একটা ভয় লাগেনি, অ্যাজ ইউজুয়াল খুব বেশি এনজয় করছি। ওকে। এবং আমাদেরকে সেজান লিখেছেন যে আজকে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন এবং তার কাছেও অতটা ভয় করছে না। এমডি হুসাইন আমাদেরকে লিখেছেন, আমাদের কাছে লিখেছেন যে ভূত এফএম অনেক অনেক ভালো লাগছে তার কাছে। সেজান আমাদের বলছেন আজকে অনেকদিন পর ভূত এফএম শুনছি এবং ভয় করছে না, কিন্তু কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও অনেক রংপুর থেকে এসএমএস করছেন, অনেকদিন পর ফুর্তি অ্যাপ দিয়ে তিনি ভূত এফএম শুনছেন এবং ফিলিং অসম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে রাফসান এসএমএস করেছেন অনেকদিন পর, অনেকদিন তিনি জুজুর স্টোরিটা শরীর সাথে জানিয়েছেন। সিলেট থেকে জামিল আমাদের লিখেছেন যে আমাদেরকে লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। আচ্ছা না, তিনি একটা জিনিস লিখেছেন সেটা আমি অবশ্যই একটু কনফার্ম হব, তারপরে আমি আপনাকে জানাতে পারবো। মুকিত আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে, এছাড়াও নাফিসা আমাদের এসএমএস করেছেন, নাজিফা আমাদের এসএমএস করেছেন কুয়েট থেকে, এবং কালকে আমার সেমিস্টার ফাইনাল বাট তবুও শুনছি শান্ত আজিমপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে সাগর বারগুনা থেকে। এছাড়াও আমাদেরকে মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, তিনি এবং তার ওয়াইফ একসাথে তারা শুনছেন এবং এটা তাদের অনেক ফেভারিট একটা প্রোগ্রাম। অ্যাডভোকেট মামুন আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে এবং আমাদেরকে বলেছেন যে কে বলেছে ভয় লাগে না, এবং আমাদেরকে তার কাছে ভয় লাগছে এটা বুঝতে পারছি আমরা। দীপু আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তারপর অসহ্য গরমে ভূত এফএম শুনছি, এবং কারেন্ট মানে ইলেকট্রিসিটি নাই তার কাছে তাদের ওখানে, এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে তিনি লিখছেন। এছাড়াও আমাদের এখানে লিখছেন দেখতে পাচ্ছি পুঠিয়া থেকে সুমাইয়া, খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে হিমেল পান্ডে গুলশান 2 থেকে লিখেছেন খুব ভয়ঙ্কর হচ্ছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকেও এই মুহূর্তে অনেকে আছেন মাহির বিন হুসাইন পদ্মা নদীর মাঝি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে, এবং তিনি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তামিম আহমেদ লিখেছেন আমাদের সাথে, শেখ সাদি এসএমএস করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মাহবুদুল আমিন এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইম আহমেদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে মেহেদি হাসান মামুন, এছাড়াও আমাদের সাথে আবরার জাহিন এসএমএস করছেন আমাদের এখানে নাজমুল লিজন আমাদের এখানে এসএমএস করেছেন। আরো অনেকে, আপনি যদি এসএমএস করতে চান তাহলে অবশ্যই এসএমএস করতে পারেন এবং জানাতে পারেন আপনার ঘটনা, এবং আমাদেরকে ইমেল করে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেটা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান বা আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের দেশের বাইরে থেকে লিখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা সরাসরি ঘটনাটি এখানে এসে ঘটনাটা আপনি রেকর্ড করে তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. comes alive. রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি কলকাতা থেকে তন্ময়। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের প্রতিটা এপিসোডে ডাউনলোড করে শুনি, তবে এর আগে আমি ভূত জিনিসটা বিশ্বাস করতাম না, কারণ এর আগে আমি নিজের চোখে কখনো ভূত দেখিনি। তাই আগে আপনাদের ঘটনাগুলো আমার কাছে গল্প মনে হতো। তো যাই হোক রাসেল ভাই, রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে সবাইকে শোনাবেন। আমি এবং আমার দূর সম্পর্কের এক দিদি বনগাঁয় একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। যেহেতু ওটা বনগাঁয় গেছিলাম, সেহেতু আমাদের বাড়িতে ফিরতে হলে আমাদের ট্রেনে করে ফিরতে হতো, এবং বিয়ের বাড়ি থেকে আমাদের বেরোতে বেরোতে রাত 11টা বেজে গেছে, এবং আমরা 11টা 25 নাগাদ বনগাঁ প্ল্যাটফর্মে আসলাম। এসে দেখলাম 11টা 27-এ আমাদের ট্রেনটা, অর্থাৎ শিয়ালদা লোকাল, ওটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়। যেহেতু আমাদের হাতে আর 2 মিনিট টাইম ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি করে ট্রেনটার সামনের বগিতে উঠলাম, কারণ
আমাদের নেমে প্ল্যাটফর্মটা সামনের দিকে যেতে হলো। আমরা যেতে যেতে লক্ষ্য করলাম যে ট্রেনটার ভিতরে হাতে গোনা কয়েকটা যাত্রী, এবং আমরা সামনের যে বগিটাতে উঠেছিলাম সেটায় আমরা দুজন ব্যতীত অন্য কোনো যাত্রী ছিল না। যেহেতু যেহেতু কামরাটা ফাঁকা ছিল সেহেতু আমরা আমাদের সুবিধা মতো একটা জায়গায় বসলাম এবং বসে একটা বিষয় নিয়ে দুজনে আলোচনা করতে শুরু করলাম। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমাদের কামরাতে 3টি লোক বসে আছে, কিন্তু আমরা কারো মুখ দেখতে পাচ্ছিলাম না। তখন একটু অবাকই হলাম যে লোকগুলো কোথা থেকে আসে। তখন ভাবলাম যে হয়তোবা আমরা কথা বলতে বলতে এতটাই মত্ত ছিলাম যে একটা স্টেশন ছেড়ে গেছে। কিন্তু রাসেল ভাই, কিছুক্ষণ পর দেখলাম চাঁদপাড়া স্টেশন, অর্থাৎ বনগাঁ এবং চাঁদপাড়া এই দুটো স্টেশনের ভিতরে অন্য কোনো স্টেশন নেই। তখন মনে একটু ভীতু কাজ করলো যে এরা কারা, চোর কিংবা কোনো ডাকাত, এরকম একটা জিনিস মাথায় এসেছিল। কারণ আমি যেহেতু ভূত জিনিসটা বিশ্বাস করতাম না, সেহেতু ভূত কিনা এই জিনিসটা আমার মাথায় তখন আসেনি। আমি ব্যাপারটা বোঝার জন্য ওইখানে একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যাবেন। লোকটাকে ডাকার সাথে সাথে লোকটা আমার দিকে তাকালো এবং আমি আবার বললাম ভাই আপনি কোথায় যাবেন। লোকটা কোনো কথাই বললো না। আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় যাবেন। এরপরও লোকটা কথা না বলায় আমি ভাবলাম হয়তোবা পাগল হবে, সেইভাবে আমি আমার জায়গায় এসে বসলাম। কিছুক্ষণ পর যে লোকটা বসা ছিল ওই লোকটা উঠে দাঁড়িয়ে ট্রেনটার গেটের সামনে গিয়ে দাঁড়াল। যাই হোক, হঠাৎ করে আমার পাশে যে দিদিটা ছিল, দিদিটা লোকটার দিকে তাকিয়েই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। আমি দিদিকে ধরে লোকটার দিকে তাকাতেই লোকটাকে আর দেখতে পেলাম না, এবং ওই লোকটার সাথে অন্য যে দুটো যাত্রী ছিল আমি তাদেরও দেখতে পেলাম। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে ফোন করে ওনাদেরকে দমদম স্টেশনে আসতে বললাম। যথারীতি ফ্যামিলির লোক আমাদের জন্য ওয়েট করছিল। এরপর দিদির জ্ঞান ফেরার পর আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে ওর কি এমন হয়েছিল বা কি দেখেছিল যার জন্য ও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তখন আমার প্রশ্নের উত্তরটা আমি যা পেলাম সেটা আমাকে সম্পূর্ণ অবাক করেছে রাসেল ভাই। সেটা হচ্ছে যে এইখানে যে যাত্রীটার সাথে আমি কথা বলেছি, অর্থাৎ যে যাত্রীটা দিদি দেখেছি, ওই যাত্রীটার দিকে আগে খুব পছন্দ করতো, ভালোবাসতো, এবং ওই ছেলেটা 6 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়ে যায়। এবং আমাকে দিদি ওই ছেলেটার যে ডেড বডির যে কয়েকটা ছবি দেখিয়েছিল। আমি দেখলাম যে যে ছেলেটা ছবি দিদি আমাকে দেখালো ওই ছেলেটা, এবং যে ছেলেটার সাথে আমি সেদিন কথা বললাম যে ভাই আপনি কোথায় যাবেন, ওই ছেলেটা একই ছেলে ছিল রাতুল ভাই। আমি রাতুল ভাই এখনো বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে যে এই ঘটনাটা আমি কখন বলতে পারবো না, কারণ এটা আমার লাইফে ফার্স্ট ঘটা ঘটনা। আর আমি ভূত বিশ্বাস করতাম না, কিন্তু রাতুল ভাই ঘটনাটা ঘটার পর আমার কেন জানি মনে হচ্ছে যে ওই ছেলেটাকে মাঝে মাঝে ওই ছেলেটা আমার চোখের সামনে আসে, এরকম একটা ব্যাপার। জানি না, এটা হয়তো বা হ্যালোসিনেশনের জন্য হতে পারে রাসেল ভাই। এটা আমার লাইফের ফার্স্ট ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ। Boot FM. The night comes alive with grounding force. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভেরি ফুর্তির পয়েন্ট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এসএমএস করছেন এখনো পর্যন্ত। ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আমাদের কাছে লিখেছেন ফেসবুকের তেলাপোকা, এখন ঘটনাগুলো ভয়ঙ্কর লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এসএমএস করছেন আইস, এবং তিনি লিখেছেন যে তিনি শুনছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদের কাছে আরো অনেক এরকম মেহেদি আমাদের এখানে লিখেছেন হিমেল ভুঁইয়া, কলকাতার স্টোরিটা দারুণ ছিল রাসেল ভাই। শামীম আহমেদ আমার সাথে লিখেছেন, এবং আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি বায়েজিদ আহমেদ। এছাড়াও আমাদের সাথে লিখছেন
আমাদের সাথে লিখছেন এই মুহূর্তে। আচ্ছা, কি নামটা পড়তে পারলাম না, ট্রিমেন্ডাস সামথিং। আচ্ছা, এস এম রাসেল আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন রাসেল পারভেজ আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আবু সাইদ চনি। আমার কাছে মনে হয় যে শীতের দিনে যদি একটু একটু হলেও, কিছুটা হলেও যদি ভয়ে একটা শীতল অনুভূতি হয়, তাহলে গরম হয়তো কমে যেতে পারে, কারণ প্রচন্ড গরম পড়েছে, বাইরে প্রচন্ড গরম। আর এই মুহূর্তে আমি চাচ্ছি আরো একটা ঘটনা পড়ে শোনাতে, যেটা ইমেইলের একটা ঘটনা, এবং আশা করছি যে এটা খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আশা করছি আপনারা। আচ্ছা, এটা যিনি লিখছেন তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জানি আপনারা সবাই ভালো আছেন, তাই বলবো না কেমন আছেন। আমি ফয়সাল ভূত এফএমের অনেক বড় ফ্যান, এবং আজ বলবো একটা ঘটনা। এবং এই ঘটনা আমার দাদা দাদির কাছ থেকে শোনা। ঘটনাটা 30-40 বছর আগের ঘটনাটা। আমার দাদার চাচার সাথে ঘটে, এবং আমাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কোনো একটি গ্রামে। এবং আমার চাচা পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে যেতেন। বাড়ি থেকে নদী ছিল 10 কিলোমিটার, এবং খাল দিয়ে নৌকা নিয়ে তিনি মাছ ধরতে যেতেন। তারা সব সময় 2 জন যেতেন, অন্যজন ছিলেন আমাদের গ্রামের অন্য একজন। প্রতিদিনের মতো তারা 2 জন পদ্মা নদীতে গিয়ে মাছ ধরতে থাকলেন। এবং বলে রাখা ভালো যে তারা সবসময় রাতে মাছ ধরতেন, সারা রাত মাছ ধরার পর সকালে চলে আসতেন। সেদিন বৃষ্টি হবার জন্য তারা রাত 2টার পর মাছ আর না ধরে একটি খালের মুখে নৌকা বেঁধে ঘুমিয়েছিলেন। তাদের পাশে অন্য একটা নৌকার জেলেরা ছিল, এবং তারাও সবাই ঘুমিয়েছিল। আমার দাদার চাচা হঠাৎ ঘুম ভেঙে যায়, এবং ঘুম যখন ভাঙলো তখন তিনি দেখলেন যে তার পাশে সাদা কাফনের কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। ঘুম ভাঙলো এবং চোখ মেলে দেখলেন যে নৌকাতে তিনি ঘুমাচ্ছিলেন, তার পাশে সাদা কাফনের কাপড় পরা একটা লাশ শুয়ে আছে, এবং তার চেহারা ছিল বীভৎস এবং ভয়ঙ্কর। তাই তিনি দেখে চিৎকার করে উঠলেন, এবং তার পাশে সমস্ত লোক যারা ছিলেন তাদেরকে ডেকে তুললেন, এবং তিনি উঠে দেখতে দেখতে সেই লাশটি একাই পানিতে নেমে যায়। এবং জাস্ট তারা সবাই দেখে যে লাশটা সাদা কাপড়ের মতো কিছু একটা পানিতে ডুবে যাচ্ছে। ঘটনাটা এখানে শেষ হতে পারত। তারা বাড়ি চলে আসে, এবং আমার দাদার চাচার শরীর আস্তে আস্তে নীল রং ধারণ করে থাকে। কবিরাজ নিয়ে আসা হয়, চিকিৎসা করা হয়, কিন্তু তিনি ভালো হন না। তারপর আমার দাদার চাচা 3 দিন পরে মারা যান, এবং এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটা আমাদের কাছে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু যে পরিবারের সাথে ঘটেছে, চিন্তা করুন, একটা মানুষ হঠাৎ করে ধরতে গিয়েছিল মাছ, তারপরে একটা পর্যায়ে তারা নৌকায় ঘুমিয়ে যায়, রাতের বেলায় হঠাৎ করে দেখে ফেলে একটা কাফনে মোড়া লাশ তার পাশে শুয়ে আছে, এবং যখন সবাইকে ডেকে তোলে তখন লাশটা আস্তে আস্তে নদীতে ডুবে যায়। এবং যখন বাসায় ফিরে আসে, সুস্থ মানুষ মাছ ধরতে গিয়েছিল, তার শরীর আস্তে আস্তে নীল রং ধারণ করতে থাকে। নীল রং ধারণ করলে একটা মানুষকে কেমন লাগবে আসলে দেখতে। এবং কিছুদিন পরে তিনি মারা যান, এবং তাকে বাঁচানো পসিবল হয় না। মাত্র 3 দিন পরে তিনি মারা যান। তো ব্যাপারটা এরকমই। আমার কাছে সবসময় মনে হয় যে এই পৃথিবীটা হচ্ছে জীবিত মানুষদের জন্য, এবং এই পৃথিবী থেকে যারা চলে যান তাদের কথা বা তাদের কথা চিন্তা করে আমরা যতটা না দুঃখ প্রকাশ করি, এই পৃথিবীতে যারা বেঁচে থাকেন তাদের পরিণাম কি হবে সেটা চিন্তা করে আমরা বেশি দুঃখিত হই। ব্যাপারটা এরকমই। কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে একটা সুস্থ মানুষ কিভাবে হঠাৎ করে চলে যান। যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা শেষ ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 80.2 FM। আর চলে যাচ্ছি একটা আমাদের আজকের শেষ ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের নতুন একজন অতিথি তিনি শেয়ার করবেন আপনাদের সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি জানাবেন আপনি কোথেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, আমি আসছি শেরপুর জেলা থেকে। আমার শুনি আপনার ঘটনা। হ্যাঁ,
রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটার জায়গাটার বর্ণনাটা একটু আমি দিয়ে নিই। জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে, মানে গ্রামের বাড়ি থেকে মাত্র 500 থেকে 400 গজ দূরেই ঘটনাটা ঘটে। বিভিন্ন ধরনের জায়গাটা এমন যে দিনের বেলা দেখলে সাধারণত এখানে ভূত টাইপের যে ঘটনা ঘটবে, মানে ভয় পাবে এই টাইপের না, কিন্তু সন্ধ্যার পর সেখানে এমন একটা আবহাওয়া তৈরি হয় যেটা মানে যেটা একজন নর্মাল গ্রামের মানুষ ওই জায়গাটাতে গেলেই বুঝতে পারবে যে আসলে সামথিং রং, এখানে কিছু হালকা অন্য টাইপের কিছু আছে আবহাওয়া। আচ্ছা। যা হোক, ওখানে আমি একটু বর্ণনা দিই। প্রথম দিকে মানে আমার কাকার কাছে শোনা, মামুন কাকার কাছে, তিনি আমাকে বলে যে 1988 সালের সময় সেখানে মূল রাস্তা ছিল, যেখানে বর্তমানে গর্তটা হয়, একটা গর্ত তৈরি হয়। মূল রাস্তায় ওখানে দুটো কালভার্ট ছিল, সেখানে মানে আমাদের এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করতো, মানে ইয়ের সময় পুকুরে গোসল করতো সেখানে আশেপাশে। যা হোক, ওই জায়গাতে যখন প্রতিদিনের মতো গোসল করতেছিল কালভার্টের নিচে কিছু বাচ্চা, সেখান থেকে 2টা বাচ্চাকে হঠাৎ করে মানে নাই হয়ে যায়, মানে পানির নিচে চলে যায়, তাদেরকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু 3-4 মিনিট পর দেখে যে তারা এক পাশ থেকে অন্য এক পাশে দূরে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়। তারপর সেদিন রাত্রি সেই কালভার্ট সহ রাস্তাটা ভেঙে যায়, মূল রাস্তাটা ভেঙে রাস্তার মাঝ পথে একটা বিশাল গর্ত হয়ে যায়। রাস্তাটা এলাকার আমাদের মূল মানে প্রধান সড়ক হওয়ায় রাস্তাটা গর্ত হওয়ার পরও সাইড দিয়ে, মানে রাস্তার ওই গর্তের সাইড দিয়ে মেইন রাস্তা ধরে মানুষ চলাচল করে। ওইখানে গর্ত হওয়ার পরে বিভিন্ন মরা ঘোড়া প্লাস কিছুদিন আগে রাসেল ভাই একটু বলে রাখি যে এখানে একটা অপূর্ণ বাচ্চা পাওয়া যায়। অপূর্ণ বাচ্চা বলতে যাচ্ছি যে মানুষের বয়স হওয়ার আগে যে বাচ্চাগুলা হয় মহিলাদের, ওই এরকম একটা বাচ্চা, এটা আমিও দেখে আসছিলাম। যাই হোক, এই বাচ্চাটা ওইখানে পাওয়া যায়। এরপর থেকে প্রায় সন্ধ্যায় সেখানে মানুষ বিভিন্ন মুরগির বাচ্চা, এমনকি এই 7-8 আপনি আমাকে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা প্লিজ চলে আসি, সেই ঘটনায় বলেন। যাই হোক, লাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এলাকার আমার দাদা লাগে সম্পর্কে যার সাথে ঘটনাটা ঘটে, তার নাম হচ্ছে ইমাম খলিফা। তার বাড়ি আমাদের বাড়ির পাশেই। তিনি পেশায় একজন খলিফা দর্জির কাজ করেন। তার 2টা ছেলে আছে, 4টা ছেলে, 2টা ছেলে আমাদের এলাকার মুন্সিচর গ্রামের বাজারে একটা দোকান আছে তাদের, সেখানে তাদের দর্জির দোকান আছে। সেখানে তার ছেলেদের দোকানে সে বিকালবেলা করে প্রতিদিনই বসতো, যাইতো। তারপর প্রতিদিন বসতো, চা নাস্তা করার পর রাত্রে বাজার করার সময় বাজার থেকে ফিরতো সন্ধ্যায় প্রতিদিন। যাই হোক, একদিন সে বাজার থেকে মাছের সাথে অন্যান্য জিনিসপত্র কিনে সন্ধ্যায় একাই ফিরতেছিল। তার ছেলেরা বললো যে তুমি চলে যাও, আমাদের দোকান বন্ধ করে আসতে লেট হবে। এটা লাস্ট নভেম্বর, মানে 2015 নভেম্বর, 26 নভেম্বরের ঘটনা। তারপর বলতেছে ঠিক আছে তাহলে আমি চলে যাই, তোরা বাজার দোকান শেষ করে চলে আসিস। তারপর সে আস্তে আস্তে আসলো। তার কাছে লাইট থাকতে বলতে ডিয়াস লাইট যে লাইটটা থাকে, যেটা হালকা আলো, সেই আলো মানে মোটামুটি রাস্তাটা যার সব বোঝা যাচ্ছে এরকম আলোতে সে আসতেছে। মোটামুটি বয়স কিন্তু তার বলে রাখি যে 60+ বয়স। সে ওই রাস্তাতে আসার পথে যখন সে গর্তটার কাছে আসে, যে গর্তটাতে প্রায় সময় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটনা ঘটে, গর্তটার পাশে আসলে সাইড থেকে হঠাৎ সে অনুভব করে যে তার সাইড আরেকজন আসতেছে, কিন্তু সে দেখে যে তার পুরা পথে মানে সাইডে কেউ ছিল না, মানে কিন্তু ওই গর্তটার কাছে আসার পরে আরেকজন সাইড থেকে কথা বলতেছে যে এই তুই সাথে তার মাছ ছিল যে তো মাছটা রেখে যা। সে ভাবলো যে এখানে তো এরকম অহরহ ঘটনা ঘটে, আমাদের পাশেই তাদের বাড়ি করতে, আর কি এতটা ভয় পেল না। সে ভাবলো ঠিক আছে, এটা কিছু না। সে যখন গর্তটা ক্রস করবে, মূল রাস্তায় উঠে যাবে, তখন বললো যে তুই দিয়ে গেলি না খাবারটা, তো তোর ওই সেই মাছটা, ইলিশ মাছটা আমার খুব ভালো লাগতেছিল, তুই দিয়ে যা পারলে। তখন সে মাছটা না দিয়ে বাসায় চলে যায়, এমনকি রান্না করে সে যখন খেতে যায় তখন মাছের মাথাটা তাকে দেওয়া হয়েছিল। দেখে যে মাছের মাথাটা তার কাছে অন্যদের মতো তিতা তিতা, মানে টেস্ট লাগতেছিল না। তখন তার ওয়াইফকে বলে যে কি রান্না করছো আজকে, মাছ তো আজকে কোনো স্বাদই হয় নাই, এই টাইপের কেউ রান্না করে নাকি। পরে তা ভাবলো যে আজকে মনে হয় ঠিক মতো লবণ কিংবা রান্না হয় নাই, আচ্ছা ঠিক আছে আজকে খাওয়া দরকার নাই, আজকে অন্য তরকারি দিয়ে খেয়ে ফেলো, আমি তোমাকে কাল রান্না করে দেবো ভালো করে।
সেদিন আর না তার মাছটা সে খায় না, কিন্তু পরদিন রাতে যখন তাকে আবার রান্না করে মাছটা দেয়া হয়, ঠিক সেদিন রাতে খাবার পর সে এশার নামাজ পড়তে যায়। এশার নামাজ আমিও ছিলাম সেদিন, এশার নামাজ পড়ে আমরা একসাথে পড়ি। আর এশার নামাজ পড়ে সে যখন বাসায় আসে, তার নাকি তারপর থেকে শরীর খারাপ, মানে শরীর অস্বস্তিকর একটা অবস্থা। সে কোনো রকমের ঘরের ভিতরে থাকতে পারতেছিল না, বাইরেও থাকতে পারতেছিল না, মানে পায়চারি করতেছিল ঘরের মধ্যে। তার ওয়াইফ তখন জিজ্ঞেস করলে, তখন মূল ঘটনা সে খুলে বলে যে আসলে গত রাত্রে আমি বাজার থেকে আসার পরে এই সাইডে আমার এই ঝামেলাটা হয়েছিল। তখন তার বউ বকাঝকা করে যে তখন বললে তো এটা হতো না, আমি এটা ফেলে দিতাম, দরকার ছিল না এই ধরনের কিছু খাওয়ার। যা হোক, তার ছেলেরা অনেক বকাঝকা করে অনেক ভাবলো যে সকালে কবিরাজ দেখাবো, শরীর খারাপ। কিন্তু রাসেল ভাই সেদিন রাতেই সবাই শুয়ে পড়লে আনুমানিক মানে রাত শেষ রাতের দিকে কিন্তু ফজরের আজান পড়ে নেয় তখনও। সেই সময়টাতে তার ওয়াইফ বুঝতে পারে যে তার হাজবেন্ড পাশে নেই। ভাবলো যে শরীর খারাপ সন্ধ্যা থেকে, মনে হয় সে বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের দিকে খোঁজ নেই, দেখে যে না ওইদিকেও নাই, আশেপাশে কোথায়। তার ছেলে তখন ডাক দিল, দেখ তোর অসুস্থ বাবা কোথায় গেল, এখন তো ওকে পাওয়া যাচ্ছে না রুমে। তার ছেলেরা উঠে আশেপাশে খোঁজা শুরু করলো, দেখে যে কোথাও নেই। কিন্তু এইদিকে ফজরের আজান পড়ে গেল। কিন্তু আরেকটা কথা বলে রাখি, রাসেল ভাই, তাদের যে বড় ভাইয়ের বাড়ি, যে মামুন কাকার তার চাচা ইমাম খলিফা, তার চাচা লাগে, তাদের বাড়িটা 100-150 গোছ তাদের বাড়ি থেকে পাশাপাশি। তারা কি করলো, মামুন কাকার তার এক বড় ভাই আবার ফজর নামাজের জন্য তারা বাইরে, মানে ফজর নামাজ জন্য মসজিদের দিকে রওনা হয়েছে। ফজর নামাজ তারা পড়ছেও, পরে যখন বাড়িতে ঢুকবে, মামুন কাকাদের বাড়িটার একটু বর্ণনা দিতে হয়। মামুন কাকা যে জায়গায় ফজর নামাজ পড়তে যায়, তাদের যে পিচা গলি, বাড়ির যে পিছন সাইডটা, এখানে বাঁশের জার আছে, সেই বাঁশের জারের চিপাতে তাদেরকে আসতে হয় মসজিদের দিকে। যাই হোক, নামাজ শেষ করে যারা যখন বাড়ির দিকে আসতেছে, তখন হঠাৎ দেখে যে ওই বাঁশ জারের সাইডে একজন উপর হয়ে, মানে একজন মানুষ জানু পেতে থাকা অবস্থায় মাথাটা মাটিতে থাকলে যেরকম এইভাবে হাত দুটা পিছনের দিকে দেওয়া ছিল, এরকম ভাই পড়ে আছে। ভাবলো যে কোনো পাগল হতে পারে, বলে কে ওখানে, এরকম ভাই ওনাকে জিজ্ঞেস করলো। পরে দেখে যে কোনো রেসপন্স না পেয়ে একটু কাছে গেল, যায় দেখে সেটা তার চাচা ইমাম খলিফা, যাকে গত রাত মাঝরাত থেকে তাকে খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু পাচ্ছে না। তারপর সে সবাইকে ডাকাডাকি শুরু করে যে কে আসো, আসলা না, আমার চাচা তো এখানে পড়ে আছে। তার এই চিৎকার চেঁচামেচি শুনে তাদের বাড়ির সবাই চলে আসছে। এসে দেখে আসলে একটু বর্ণনা দিয়ে, সে তার মৃত্যুর অবস্থাটা এরকম ছিল যে সে যখন মানে একজন মানুষ পিড়িতে বসে থাকলে তার ঘাড়টা ধরে যদি মাটির দিকে ঠেসে ধরা হয়, তখন সে উপরে ওঠার জন্য মানে দুই হাত দিয়ে কিন্তু যথেষ্ট মানে ফোর্স প্রয়োগ করবে যে সাইডে ওঠা যায় কিনা। কিন্তু তার সেটা দিয়ে স্পষ্ট একটা ছাপ আমরা তার হাতের ছাপ, মানে মাটি খামচি করছে ওঠার জন্য, এর একটা স্পষ্ট ছাপ আমরা দেখেছি সেখানে সকালবেলা। তারপর সে যখন ওঠার চেষ্টা করছে, সাইডে সে তার মাথা শেষে চলে গেছে। তখন এদিকে বাঁশঝাড়ের যে ছোট ছোট থাকে, কেঞ্চি থাকে, কঞ্চি কোলা, এগুলা তার চোখের আশপাশে বিঁধে গেছে, ছিদ্র হয়ে গেছে। এমনকি সে তার জিহ্বাটা সে মৃত্যুর সময় 3-4 ইঞ্চি বাইরে বের করা ছিল, 3-4 ইঞ্চি বাইরে বের করা ছিল। তার হাত দুটো ছিল পিছনে। তার মানে সবার ধারণা যে সে মাঝরাতে মারা গেছে, কারণ একজন তখন শীত ছিল নভেম্বরে। তারপরে কি হলো ভাইয়া? আর তারপরে আমরা সবাই ওকে ইয়ারা ধরে নিয়ে সবাই বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যায়, সেটা তাকে সেদিন দুপুর 2:30টার দিকে তাকে জানাজা করা হয়। আমিও জানাজা ছিলাম। মাটি দিয়ে আসার পর থেকে সেদিন রাত থেকে তার কবরের আশেপাশে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। তাকে যখন মাটি দেওয়া হয় সেদিন রাত্রে তাকে মাটি দেওয়া হয় আমাদের একটা মেইন রোডের সাথেই, তাদের বাড়ির একদম কর্নারে 10-12 গজ সাইডে তাকে কবর দেওয়া হয়। তার কবরের আশপাশে যেই যেত, তারপর দিন থেকে দেখেছে হঠাৎ কেউ সেখানে যায়, সেটা মানে সেন্সলেস অবস্থা, মানে সেন্সলেস না বলতে গেলে মানে আলাদা কিছু ফিল করতো যে রাস্তায় দেখতেছে, রাস্তার দিকে না যেয়ে এক সাইডে যে বেঁধে যাচ্ছে,
তার কবরের দিকে যায় সেটা হঠাৎ করে পড়ে গেছে, এই টাইপের অবস্থা হইতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি বুঝতে পারছি যে এটা একজন ভদ্রলোক মাছ নিয়ে ফিরছিলেন এবং সেই সময় তিনি কোনো একটা কিছুর মুখোমুখি হন এবং বাসায় গিয়ে তিনি অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রথম রাতে তিনি মাছ খেতে পারেন না, দ্বিতীয় রাতে তাকে আবার মাছ এনে দিতে হওয়ার পরে সেই মাছ খাবার পরে প্রথম রাতে তার ভালো লাগেনি, দ্বিতীয় রাত তিনি সেই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং রাতের বেলায় খুব অস্বাভাবিকভাবে মারা যান। এবং তাকে যখন কবর দেয়া হয়, সেই কবর দেওয়ার পরে তার পাশ দিয়ে যে কেউ যখন যান, যেটা তিনি লিখেছিলেন যেভাবে, যে কেউ গেলেই তার কোনো ধরনের কোনো একটা সমস্যা হতো, কেউ হয়তো সেন্সলেস হতো, কোনো পশু বা কোনো কিছু সেদিকে নিয়ে গেলে হয়তো ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করতো। এরকম একটা অস্বাভাবিক ব্যাপার তার কবরকে ঘিরে রয়েছে। কেন রয়েছে সেটা কেউ বলতে পারে না। এটাই ছিল ঘটনা। আমাদের হাতের সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমরা কথা বলছিলাম এবং অনেক অনেক ঘটনা শুনলাম আজকে, এবং আপনাদেরকে যাবার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHETTFM@radiofurdi.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আর সারা সপ্তাহে আপনাদের জন্য খোলা থাকলো www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো ফেসবুকের পেজে আপনারা যে আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক কমেন্ট দিতে পারেন, জানাতে পারেন আপনাদের অনুভূতির কথা, আমাদেরকে ইনবক্স করতে পারেন, সবকিছুই করতে পারেন, এবং আমাদেরকে ইমেল করবেন। আপনাদের ইমেলের অপেক্ষায় থাকলাম। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।